তাই সে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো স্মরণ করি মহাত্মা ইসলামের হ্যান্ডিম্যানকে। এবং আজকে যারা যুক্ত হয়েছেন আমাদের এই গ্রুপে সকলকে শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। স্যার আপনাকেও আমরা আমাদের তো সকলে বৈজ্ঞানিক কেমন আছেন? পক্ষ থেকে স্যার আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন, দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি স্যার। জি আপনি ভালো আপনারা আছেন সকলে তো কেমন? স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন স্যার। আপনি ভালো আছেন তো স্যার? জি আলহামদুলিল্লাহ, ভাই, জি ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, জি। তো যাই হোক আমাদের ইসলামিক একটা সুন্দর একটা সঙ্গীত শোনালেন আব্দুর রাজ্জাক ভাই। তো আব্দুর রাজ্জাক ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করার পরে কম্পারেটিভ আলোচনা করব। শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে মায়ের যে ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে একটু আলোকপাত করব। তারপরে দেখা যায় শিশুর মানসিক বিকাশে আমাদের কি করণীয়, কি কি পন্থা অবলম্বন করব তাদের বিকাশকে ডেভেলপমেন্ট করার জন্য, মেধার বিকাশ বা শারীরিক মানসিক উভয়ের বিকাশ কিভাবে যেন ডেভেলপ হয়, অথবা শিশুদের মানসিক বিকাশের জন্য আর কি কি পন্থা আমরা অবলম্বন করতে পারি। তো আমরা যেটা জানি যে প্রাকৃতিক ভাবে একটি শিশু কিন্তু বেড়ে ওঠে, তাদের মেধা, তাদের মনন, তাদের মানসিক বিকাশ অনেকটাই নির্ভর করে তাদের পরিচর্যার উপরে, তাদের যত্নের উপরে। তো শিশুদের ক্ষেত্রে সুষ্ঠু মানসিক বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে কিন্তু মা। প্রত্যেকটি শিশুই তার মায়ের কাছে কিন্তু অত্যন্ত হৃদয়ের ধন, আদরের বস্তু, একেবারে জানের জান, তাই না? চোখের মনি। কিন্তু শিশুকে নিয়ে তাদের মাঝে অনেক সময় অনেক ধরনের আশা ভরসা থাকে, তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করবে, এটা কিন্তু দেখা যায় যে মাতৃগর্ভ থেকেই কিন্তু অনেক সময় অনেক মা চিন্তা করে আমার শিশু যখন জন্মগ্রহণ করবে তাকে আমি এই ধরনের কি টেক কেয়ার করবো, তাকে আমি এই করবো, আল্লাহ তুমি আমাকে পুত্র সন্তান দিও, তুমি আমাকে কন্যা সন্তান দিও। অনেকে এইভাবে কি বিশেষ ভাবে কিন্তু চাই। অনেকে হয়তো কন্যা সন্তান চাই প্রথমে, অনেকেই পুত্র সন্তান চাই, আল্লাহর কাছে চাই কিন্তু। তো যাই হোক, এরপরে দেখা যায় যে যখন সে পৃথিবীতে আসে, তো মা এই সন্তানকে তার আন্তরিকতা, তার ভালোবাসা, তাকে আদর, তাকে নির্ভরশীলতা দিয়ে কিন্তু গড়ে তোলে। কারণ শিশুদের ক্ষেত্রে তাদের মানসিক এবং শারীরিক বিকাশের যে ভিত্তি গড়ে উঠবে এই সময় যদি মা যদি এই ধরনের তার টেক কেয়ার না করতে পারে, তো অনেকাংশেই কিন্তু এই সমস্ত শিশুদের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। হয় কিনা? হয়। তো এদের দৈহিক, মানসিক, অনেক সময় আবেগিক, নৈতিক, সামাজিক, সার্বিক যে বিকাশ ঘটে এর পেছনে কিন্তু মা অত্যন্ত জোরালো ভূমিকা অবলম্বন করবে। দেখা যায় যে তার ডেভেলপমেন্টের যে সময়টা, এই সময়ে কোনো ক্রমে মা যদি তাকে একটু অবহেলা করে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যাই তৈরি হয়। কিন্তু অনেক মাই কিন্তু জানে না তার বয়স কত, এখন তার ওজন কত থাকা উচিত, তার উচ্চতা কত থাকা উচিত। এগুলো কিন্তু একজন সচেতন মা এবং বাবা হিসাবে শিশুর এই ক্ষেত্রগুলো কিন্তু দেখতে হয়। যদি যথাসময়ে তার হাঁটা না শেখা, যথাসময়ে কথা না বলা, যথাসময়ে ব্রহ্মতালুর যে এটা কি বলবো আপনার সুস্তার
বা ফন্টিনাইলস যেটা, এটা জোড়া না লাগা। তো অনেক বাচ্চারাই দেখা যায় বিভিন্ন সমস্যায় এটা সাফার করে। এগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হয়। দেখা যায় মানসিক বিকাশের ক্ষেত্রে যে কয়টি পন্থা অবলম্বন করতে হয়। সুস্থ শিশু বলতে আসলে আমরা শারীরিকভাবে সুস্থ শিশুকেই কিন্তু এটা বোঝায় না। শারীরিক, মানসিক উভয়ভাবেই তাকে সুস্থ রাখতে হবে। আমরা শিশুদের ক্ষেত্রে তাদের শারীরিক বিকাশে যতটা মনোযোগ দেই, মানসিক বিকাশে ততটা মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা অনেক সময় বোধ করি না। কিন্তু মানসিকভাবে যদি সুস্থ না হয়, শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। মানসিক বিকাশের ক্ষেত্রে যেই বিষয়গুলো অত্যন্ত জরুরি বা করণীয়, সেটা হচ্ছে পারিপার্শ্বিক যে অবস্থা, সুস্থ পারিপার্শ্বিক অবস্থা থাকতে হবে। একজন শিশু যখন বড় হয়, তখন তার চারিদিকের পরিবেশ তাকে অনেক বেশি প্রভাবিত করে। এর ফলে দেখা যায় যে তার ব্যক্তিত্বে এটা একটা ইম্প্যাক্ট পড়বে। শিশুর সামগ্রিক বিকাশের সাথে তার পরিবেশ, তার পারিপার্শ্বিকতা, এটা নিবিড়ভাবে কিন্তু জড়িত থাকে। তো এই জন্যই বাবা মার যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে যেই জিনিসগুলো সবচেয়ে বেশিগুলো করতে হবে, তাদের মধ্যে সৃজনশীল একটা মনোভাব তৈরি করার জন্য অবস্থা তৈরি করতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যখন আমরা খেলনা কিনে দিব, তো সেই খেলনাটাও হতে হবে আবিষ্কারধর্মী, সৃজনশীল, একটা ক্রিয়েটিভিটি যেন থাকে, একটা নাটকীয়তা যেন থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে শিশুর বয়স এর উপরে ভিত্তি করে এক এক বয়সের শিশুর এক এক ধরনের বিকাশ তৈরি হয় তাদের শারীরিক, মানসিক বিকাশের ক্ষেত্রে। ওই বয়স অনুযায়ী তাতে তাদের উপযোগী খেলনা কিনে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে ঘরে বাইরে উভয় জায়গায় সে যেন ওই খেলনা নিয়ে খেলাধুলা করতে পারে। এই ক্ষেত্রে তাদের মানসিক বিকাশ ঘটবে। ঠিক আছে? এবং বুদ্ধির যে জড়তা, এটা থাকবে না। আবার অনেক সময় এটা হতে পারে যে তাদেরকে ছবি আঁকতে দেওয়া। এটা গবেষণায় দেখা গেছে, যখন ছোট ছোট বাচ্চাদেরকে ছবি আঁকতে দেওয়া হয়, তো এরা কিন্তু এদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হয়। যে ছবিটা দেখবে হুবহু ওই ছবিটা অঙ্কন করার জন্য প্রথমে হ্যাঁ সে চেষ্টা করবে। আস্তে আস্তে একবার, দুইবার, পাঁচবার করতে দেখা যাবে যে হ্যাঁ ঠিকই ওই ধরনের ছবি সে আঁকতে পারতেছে। তো সেই ক্ষেত্রে তাদের মেধা, তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং এরা অত্যন্ত বুদ্ধিমানও হবে, অত্যন্ত মেধাবী হবে। তো বিজ্ঞানীদের মতে আমরা যতটুকু জেনেছি, শিল্প চর্চার মাধ্যমে শিশুদের সমস্যা সমাধানের ক্ষেত্রে যেই তাদের যে ক্ষমতাটা বৃদ্ধি পায়, অন্যভাবে কিন্তু এটা খুব কম পাওয়া যাবে। তো চিন্তার মাধ্যমে শিশু যখন বিভিন্নভাবে এই শিল্প চর্চা সুযোগ পাবে, তখন তাদের সৃজনশীলতাও কিন্তু বৃদ্ধি পাবে। সে অসাধারণভাবে চিন্তা করতে শিখবে, অসাধারণভাবে সে ভাবতে শিখবে এবং বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য উত্তরণের পথও সে বের করবে। যেমন বিশেষ করে আপনি এমন একটা খেলনা কিনে দিলেন যে এটা সে খুলতেছে আবার লাগাচ্ছে, খুলতেছে আবার লাগাচ্ছে, হ্যাঁ, জোড়াতালি দিচ্ছে। এতে করে দেখবেন যে তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে। অনেক সময় এমন হতে পারে যে আমরা বেশি বেশি তাদের সামনে ইসলামিক যে বই পুস্তক আছে, যে গল্প আছে, ইসলামিক সঙ্গীত আছে, কোরআন তেলাওয়াত আছে, এগুলোর মাধ্যমে তাদের মনকে এদিকে ডাইভার্ট করা। শৈশবকাল থেকে তাদের শারীরিক, তাদের মানসিক অনেক কাজের উপর রয়েছে, কিন্তু দেখা যায় এই যে ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, এটা কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। তার কারণ হচ্ছে গর্ভাবস্থায় এই ধরনের আমাদের ধর্মীয় যে বিধিবিধান বা যেই কাজটা করবে, ওই প্রভাবটা কিন্তু সন্তানের উপরে কি পড়ে কিনা? পড়ে, অবশ্যই পড়ে। মা যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করে,
ওই সন্তানের উপরে ও একটা প্রভাব পড়বে। যদি সে সিরিয়াল দেখতে থাকে, নাটক দেখতে থাকে, সিনেমা দেখতে থাকে, ওই প্রভাবটাও কিন্তু সন্তানের উপর পড়বে। যদি সে কোরআন তেলাওয়াত করতে থাকে, এই কোরআন তেলাওয়াতের প্রভাবটাও তার কাছে পড়বে। এইজন্য শিশুদের সামনে এমন কিছু করা যাবে না, যাতে করে ওইটাতে দেখে সে অভ্যস্ত হয়ে যায়। ঠিক আছে? তো এগুলো যখন করা হবে, দেখবেন তাদের মধ্যে এক ধরনের আপনার কি বলবো, রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে। সেই রাসায়নিক পদার্থের আ যে পদার্থের নিঃসরণ হবে, এতে করে তার শেখার আগ্রহ কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। ঠিক আছে? আর মস্তিষ্ক থেকে ডোপামিন নামের যে রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়, এতে করে বাচ্চার শেখার ক্ষেত্রে অত্যন্ত তাকে আগ্রহী করে তোলে। আবার বই পুস্তকের মাধ্যমে বিভিন্ন ধরনের গল্পের বই পুস্তক পড়া। তো একসময় কিন্তু একই বিষয় তাকে যদি আমরা কি করতে দেই, এটা একঘেয়েমি কাজ তার কাছে ভালো লাগবে না। একই কাজ তার কাছে ভালো লাগবে না। নতুন, নতুন নিত্য নতুন জিনিস তাকে দিয়ে অ্যা চিন্তার জগৎটাকে একটু বৃদ্ধি করানোর চেষ্টা করতে হবে। তো যাই হোক, তো এগুলো যদি আমরা করি এবং পরামর্শ দেই, দেখবেন যে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেধার বিকাশটা খুব দ্রুত ঘটবে। আবার এমনও হতে পারে যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আল্লাহ রাসূল কিন্তু ছোট, ছোট বাচ্চাদেরকে চুমু খাইতেন, তাই না? চুমু খাইতেন কিনা? জি স্যার। চুমু খাইতেন। এর পেছনেও কিন্তু বিশ সায়েন্টিফিক ইয়ে আছে। মানে বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণ আছে। অনেক সময় যখন শিশুরা বাবা-মাকে ভয় পায়, তো তাদের মেধার বিকাশের ক্ষেত্রে অ্যারেস্টেড হতে পারে। কিন্তু যখন তার সাথে ভালোবাসাপূর্ণ আচরণ, সৌহার্দ্যপূর্ণ আচরণ, হ্যাঁ? তাকে জড়িয়ে ধরা, তাকে চুমু খাওয়া, হ্যাঁ? একদম কাছাকাছি যাওয়া। তো এতে করে দূরত্ব কিন্তু সৃষ্টি হয় না। দূরত্ব সৃষ্টি হয়? এতে করে দূরত্ব সৃষ্টি হয় না। যদি তাদেরকে বকা দেওয়া হয়, কোন কাজ করলে সেটা যদি ভুল হয়, বকা দিলে, বকা দিলে কি সে আর আপনার কাছে আসবে? নো, আপনার কাছে আসবে না। বকা দিলে কি আপনার কাছে আসবে? কখনোই কাছে আসবে না। সে আপনার থেকে কিন্তু দূরে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। কিন্তু এই শিশু সন্তানকে যখন তাকে ছোঁয়া দিচ্ছেন, তাকে আলিঙ্গন করতেছেন, তাকে জড়িয়ে ধরতেছেন, দেখবেন তারা অত্যন্ত কি আ সন্তুষ্ট থাকে। এরা অত্যন্ত কি সন্তুষ্ট থাকে। তো বিশেষ করে বিভিন্নভাবে গবেষণায় দেখা গেছে যে শিশুর প্রতি ভালোবাসার প্রকাশের জন্য তাকে মাঝে, মাঝে জড়িয়ে ধরতে হবে, তাকে চুমু খেতে হবে। তো এইগুলো যদি বেশি, বেশি করা হয়, অনুভূতির হরমোন এতে করে কিন্তু নিঃসরণ করবে। যা শিশুর মেধাকে, তার আ বিকাশ শক্তিকে প্রভাবিত করবে। তো অনেক সময় দেখা যায় যে এটা যদি করা হয়, তাদের সাথে কানেক্টিভিটি খুব ভালো রাখা হয়। দেখবেন ছোট কাল থেকে অনেক সময় বয়স হয়ে গেছে, ৮-১০ বছর হয়ে গেছে, ১২ বছর হয়ে গেছে। এই ছেলে সন্তানের থেকে, মেয়ে সন্তানের থেকে বাবা-মা একটু মনে হয় দূরে সরে যায়। এটা কিন্তু ঠিক না। তাদেরকে কাছে রাখতে হয়, ভালো আচরণ করতে হয়। ঠিক আছে? এখন যেই ছেলেটা, যেই মেয়েটা অত্যন্ত ক্ষেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে, আবেগপ্রবণ হয়ে গেছে, তো তখন আপনি কি করবেন? তাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরবেন, তাকে আলিঙ্গন করবেন, চুমু খাবেন। দেখবেন এ কিন্তু শান্ত হয়ে যাবে। আবার কিছু, কিছু ব্যতিক্রম লক্ষণ আছে। যেমন একটা মেয়র, এ কিন্তু সান্ত্বনা নিতে চায় না এবং তাকে জড়িয়ে ধরা এটাও সে পছন্দ করে না। একাকী থাকতে চায়। এমন আছে না? বিপরীতধর্মী কিছু শিশু থাকবে। তো নরমালি আমরা যেটা দেখি যে এদেরকে যদি একটু ভালোবাসা দেওয়া যায়, একটু ভালো করে কথা বলা যায়, তো এরা কিন্তু খুব সহজে বুঝে। এজন্য ধমকের সুরে এদেরকে শাসনের মধ্যে রেখে এদেরকে মেধার
বিকাশটাকে শেষ করে দেওয়া। ঠিক আছে? আমি এর আগে যেটা চিন্তা করতাম যে আসলে মাঝে, মাঝে মনে হয় বাচ্চাকে বেশ কড়া শাসন করতে হয়, আদরও দিতে হবে। কিন্তু আসলে কড়া শাসন করলে এই শিশু সন্তান কিন্তু আপনার থেকে ডিটাচড হয়ে যাবে। ডিটাচড হয়ে যাবে কিনা? হয়ে যাবে। এবং আপনার থেকে সবসময় কি দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। একসময় যখন সে বড় হবে দেখবেন যে এই এইগুলো যা আপনি করতেছেন তার প্রতি যে কড়া শাসন করছেন, মারধর করছেন, এটা বড় হলে আপনারা যারা বড় হয়েছেন, ছোটকালে যে সমস্ত আ আপনারা যে সমস্ত কি বলবো? এখানে যারা আছেন, যারা মারধর খেয়েছেন, তো পিতা অনেক মারছে, মা অনেক মারছে। এখন কিন্তু অনেক সময় কিন্তু অনেকের খারাপও লাগতে পারে। আবার অনেকের আবার ভালো লাগতে পারে। এটাও হতে পারে যে আমার তো ভালোর জন্যই মেরেছে। আমাকে যদি আরো ২ টা বাড়ি দিত আমি ২ টা শব্দ শিখতে পারতাম। এমন হতে পারে। এমন হয় কিনা? যে বড় ভাই মেরেছে। এই বড় ভাইয়ের প্রতি সে ক্ষিপ্ত। যদি সে সাইকোটিক হয়ে থাকে। তাই না? এটা সে স্বাভাবিকভাবে নিতে পারে না। যাই হোক, তো আমাদের আজকে বেশ কিছু বিষয় মানে আলোচনা করতে চাই। এটা শিশুদের মানসিক বা শারীরিক বিকাশের ক্ষেত্রে প্রাথমিক যে আলোচনা করার দরকার এগুলো আলোচনা করেছি। এখন আমরা কি, কি মেডিসিন তুলনামূলক মেডিসিন এর আলোচনা করতে পারি সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। তো আমরা যেটা দেখি যে সমস্ত শিশুদের ক্ষেত্রে একটা হাইপার অ্যাক্টিভিটি মনোভাব দেখতে পারি। সেটা বিশেষ করে ২ বছর থেকে ৬ বছর বয়সের মধ্যে। এরা অনেক সময় এত বেশি রাগান্বিত হয়ে যায়, এরা এত বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, এদেরকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। কি অনেক সময় হয় না? আজকে যে শিশুটা আমরা দেখলাম, কি মেডোরি নামে একটা শিশু দেখলাম না? মেডোরি জি নামে স্যার। একটা শিশু দেখলাম জি, আজকে? জি, জি, জি স্যার। হ্যাঁ। মেডোরি নামের একটা শিশু দেখেছি আজকে। দেখেন যে তার টোটাল ইতিহাসটা আজকে আমি শেয়ার করতে চাই। এবং আরেকটা কিছু শেয়ার করতে চাই আমাদের ওই যে নুরুল ইসলাম ভাইয়ের আ রোগীর একটা কেস, ২ টা কেস শেয়ার করব। তো আমরা যেটা দেখি সন্তানের রাগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পিতামাতা কি ভূমিকা অবলম্বন করবে? আর এই রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক সময় শিশুদের ক্ষেত্রে হ্যাঁ, এতে বিপরীত অবস্থা তৈরি হয়, এতে বিপরীত হয়। এইজন্য কৌশলে বোঝাতে হয়, হেকমা অবলম্বন করতে হয় এবং যেকোনো আ বিষয় দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে হয়। আবার এগুলো যদি না করে তাকে কড়া শাসন করা হয়, ওই মুহূর্তে হয়তোবা সে রাগটাকে দমন করলো বা এটা সাপ্রেসড হলো, সেই ক্ষেত্রে তার পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে। রাগের মুহূর্তে তাকে ভালোবাসা না দিয়ে তাকে যদি আরো বেশি কি করা হয়? রাগান্বিত করে তোলা হয় এবং তাকে কড়া শাসন করা হয়। এটা সাপ্রেসড হয়ে বিভিন্ন সমস্যা শিশুদের ক্ষেত্রে তৈরি হয়। দেখবেন কিছু শিশু কিন্তু কিছু নিঃসরী হয়, হয় না? তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, যে সমস্ত শিশুদের ক্ষেত্রে আ রাতে এই যে দুঃস্বপ্ন দেখা, নাইটমেয়ারস হওয়া, আপনার রাতে যে বোবায় ধরা এবং ঘুমের যে ব্যাঘাত সৃষ্টি হয়, এই ক্ষেত্রে আমরা বেশ কিছু মেডিসিন কিন্তু আমরা জানি হোমিওপ্যাথিতে আছে। বিশেষ করে কোনিয়াম আছে, সাইপ্রিপিডিয়াম আছে, ক্যামোমিলা আছে। তো ক্যামোমিলার কথা গতদিন আমরা বলেছি। কিন্তু আজকে যে এই যে বোবায় ধরা বা ঘুমের মধ্যে যে চিৎকার করা, ক্যামোমিলা শিশুদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সে ঘ্যান, ঘ্যান, প্যান, প্যান করতেছে ঘুমের মধ্যে, নাকে সুরে কাঁদতেছে এবং অনেক সময় চোখটাকে ওপেন রেখে সে ঘুমাচ্ছে এবং স্বপ্নে ভয়ংকর কিছু দেখে সে জাগ্রত হয়ে যায়। এই সময় তার পিপাসা লাগে। এই যে স্বপ্নে তারে বোবায় ধরেছে, মনে হচ্ছে বোবায় ধরেছে। এই সময় দেখা যায় যে সে পিপাসার্ত হয়ে যায়। অত্যন্ত খিটখিটে মেজাজের ভাব দেখায় এবং তাকে আপনি কোন রকমভাবে সান্ত্বনা দিলেও সে সান্ত্বনা নিচ্ছে না।
আপনি একটা জিনিস দিচ্ছেন, না সে এটা রিজেক্ট করে, রিফিউজ করে। ঠিক আছে? এবং ওই সময় যদি তাকে একটু কোলে করে হেঁটে বেড়ান, একটু দোল দিতে থাকেন, সেই ক্ষেত্রে এই ভয়ের ভাবটা, যদি স্বপ্নে সে ভয় পাইলো, ভয় পাওয়ার ক্ষেত্রে এই অবস্থা তৈরি হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি তাকে কোলে না নিচ্ছেন, দোল না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাকে শান্ত করতে পারতেছেন না। এক্ষেত্রেও কিন্তু আমরা ক্যামোমাইল এপ্লাই করলে তার সমস্যা দূর করা সম্ভব। আবার অনেক সময় কিছু শিশু দেখবেন যে ঘুমের মধ্যে কি করতেছে? দাঁত কাটতেছে। দাঁত কাটে কেনা? মেরুদণ্ডের শিশুদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, যে ঘুমের মধ্যে দাঁত কাটতেছে অথবা ঘুমের মধ্যে সে চিৎকার করে কি একটা ভয়ংকর একটা স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখে সে চিৎকার করতেছে। এরপর থেকে তার নিদ্রাহীনতা দেখা দিল। হঠাৎ করেই এই অবস্থা যদি দেখা দেয় ঘুমের মধ্যে, তাহলে আমরা মেরুদণ্ডের কথা চিন্তা করব। আবার অনেক সময় যে সমস্ত হাইপার অ্যাক্টিভ শিশুদের ক্ষেত্রে যে মেডিসিন গুলো কার্যকরী, তার মধ্যে কিন্তু মেডোনিয়াম খুবই চমৎকার একটি মেডিসিন, ক্যামোমেলা খুব চমৎকার একটি মেডিসিন, প্যারেন্টোলা খুব চমৎকার একটি মেডিসিন। তো ক্যামোমেলার চরিত্র আমরা এর আগেই জেনেছি যে ক্যামোমেলা বলতেই সে বদরাগী, ভদ্র আচরণ কি এটা সে জানে না, ভদ্র ব্যবহার কি এটা সে জানে না, সবকিছুতেই একটা ইনটলারেন্স তার মধ্যে থাকে, অসহ্য অসহিষ্ণুতা আমরা কিন্তু ক্যামোমেলার শিশুদের ক্ষেত্রে দেখতে পাই। সে একেবারে কি বলবো, আনসিভিলাইজড, অসভ্য প্রকৃতির শিশু। মনে হয় এই অবস্থায় অনেক বাবা মা তাকে হয়তো মারধর করবে, কিন্তু নো, আসলে তাকে প্রপারলি চিকিৎসা করার দরকার। সে ওই সময় বিভিন্ন জিনিসের বাহানা করবে, এটা চাই সেটা চাই, কিন্তু দিতে গেলে আবার সে রিফিউজ করতেছে, কোনো টেম্পার তার মধ্যে থাকে, সবকিছু ভেঙে ফেলতে চাই। যেই সমস্ত শিশু দেখবেন কোনো কিছু ভেঙে ফেলতে চাই, তার মধ্যে অত্যন্ত রাগ, অত্যন্ত ক্ষিপ্ত অবস্থা, তো রাগের মুহূর্তে অনেক কিছুই কিন্তু ভাঙচুর করে। এই লক্ষণ যদি আমরা দেখতে পারি, এটা কিন্তু হাইপার অ্যাক্টিভ শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে? কিন্তু এই রাগের মুহূর্তে আপনি তাকে কোলে নেন, দোল দেন, সে একটু শান্ত থাকবে। আবার ট্যারেন্টুলাও কিন্তু হাইপার অ্যাক্টিভ শিশুদের ক্ষেত্রে খুবই চমৎকার একটি মেডিসিন। এদের মধ্যেও একটা ডিস্ট্রাকটিভনেস আছে, কিন্তু সেটা হঠাৎ করে ভায়োলেন্ট আকার ধারণ করবে। হঠাৎ করেই ডিস্ট্রাকটিভ যে মুভমেন্ট, এটা সাডেনলি এটা দেখা দিবে। আবার দেখা যায় সে স্থির থাকতে পারে না, অত্যন্ত গরম কাতর হবে। কিন্তু সে কেমন হয়? অত্যন্ত গরম কাতর। অনেক সময় যে কোনো জিনিস সে ছিঁড়ে ফেলতেছে, ভাঙচুর করতেছে। এটা কিন্তু ট্যান্টুলা শিশুদের মধ্যে আমরা দেখতে পারি। অত্যন্ত সেনসিটিভ হয়ে যায়, বিশেষ করে যখন বাদ্য বাজনা, গান বাজনা, হ্যাঁ, এটা হয়, অত্যন্ত সেনসিটিভিটি তাদের মধ্যে আমরা দেখতে পারি। বিশেষ করে তারা গান বাজনা যখন হয় ওই সময় তারা ড্যান্স করতে থাকে। গান বাজনা হলেই সে কি করতে থাকে? ড্যান্স করতে থাকে। এরা মানুষের সঙ্গ পছন্দ করে না। ঠিক আছে? এরা সবসময় একটা অসন্তুষ্টি ভাব কিন্তু আমরা এই ট্যালেন্টের মধ্যে দেখতে পারি। আবার সিনা রোগীদের ক্ষেত্রেও কিন্তু হাইপার অ্যাক্টিভিটি জন্য খুবই চমৎকার ভূমিকা অবলম্বন করবে। চেনার রোগী যারা হবে এরাও কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়। এরা কিন্তু অত্যন্ত ক্রস মাইন্ডেড, অত্যন্ত রুক্ষ আচরণ করে, রুষ্ট আচরণ করে। এদেরকে ভালোবাসতে চান, ভালোবাসা নিবে না। এদেরকে একটু স্পর্শ করতে চান, স্পর্শ নিবে না। এরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের বাহানা করবে, কিন্তু আবার দিলে সেটাকে রিজেক্ট করবে। অ্যাবনরমাল এরা আচরণ করে, অস্বাভাবিক আচরণ করে। ঠিক আছে? কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে সে মানুষের খাবার দেখে সেও খাবার চাই, যে আমাকে এই খাবার দাও, সে খাবার দাও। মূলত অনেকগুলো খাবার নিবে, কিন্তু যে সে খাইতে পারে না, শেষমেশ সে এগুলো নষ্ট করে। এমন শিশু কি পাওয়া যায় না? পাওয়া যায়। অত্যন্ত অস্থির প্রকৃতির, এরাও কান্নাকাটি করে। ঠিক আছে? প্রচুর কান্নাকাটি করে। অনেক সময় যাকে তাকে লাথিও মারতে পারে।
তো এই সমস্ত শিশুদের যে লক্ষণগুলো বলেছি, আমরা কারো ক্ষেত্রে চেনা, কারো ক্ষেত্রে বেলোডোনা, কারো ক্ষেত্রে ট্যারেন্টুলা, বিভিন্ন মেডিসিন আমরা এপ্লাই করতে পারি। আবার এমনও হতে পারে যে কিছু শিশু আছে অত্যন্ত নোংরা প্রকৃতির। কি প্রকৃতির? নোংরা প্রকৃতির। এরা সবকিছুই ভুলে যায়। আবার মাঝে, মাঝে তাদের মধ্যে এমন ধরনের একটা চিন্তা থাকে যে সে যেন কিছু আবিষ্কার করতে যাচ্ছে। সে যেন ফলস ফিলোসোফারের মতো, হ্যাঁ, কি যেন চিন্তা করছে, ভাবছে, অ্যাবসর্ব থাকে। ঠিক আছে? একটা জিনিসের প্রতি অভিনিবিষ্ট থাকে এবং সবকিছুর প্রতি একটা ইনডিসপোজড আমরা দেখতে পারি। কাজের প্রতি, হ্যাঁ, পড়াশোনার প্রতি অনেক সময় এটা আমরা দেখি। তাদের মধ্যে একটা অলসতার ভাব। এই ছোট শিশু, যে সমস্ত শিশু দেখবে এরা অলস প্রকৃতির। অত্যন্ত কুঁড়ে। এত বেশি সে অলস, তাকে ঘুম থেকে জাগ্রত করানো যায় না। যাই সালফারের যারা শিশু হবে, ঘুম থেকে উঠতে এদের ১০টা, ১১টা, ১২টা বাজবে। ঠিক আছে? এরা ঠিকমতো চুল কাটাবে না, এরা ঠিকমতো ব্রাশ করবে না, এরা ঠিকমতো পোশাক পরিচ্ছদ কি করবে না? ভালো পোশাক পরিচ্ছদ করবে না। তো নোংরা থাকার একটা প্রবণতা, নখ বড় হয়ে গেছে, নখ কাটতে গেলে বিরক্তি, গোসল করাতে গেলে চিৎকার করতে থাকবে, হ্যাঁ? চুল কাটাতে গেলে চিৎকার করতে থাকবে। এগুলো কিন্তু আমরা সালফারের শিশুদের ক্ষেত্রে দেখতে পারি। অত্যন্ত অস্থিরতা। চেম্বারে এসে একদণ্ড সে স্থির থাকতে পারবে না। লাফালাফি, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, হ্যাঁ? এগুলো করতে থাকবে। আবার তাদের মধ্যে এই শিশুদের মধ্যে অত্যন্ত সেলফিশনেস ও আমরা দেখতে পারি। ঠিক আছে? আর তাদের স্কিন দেখলে বোঝা যাবে এত ময়লা, এত নোংরা, ঠিক আছে? এবং শরীর থেকে অনেক বেশি দুর্গন্ধ আসতেছে এবং সমস্ত শরীরে যেন একটা চুলকানি আছেই। রাতে ঘুমাতে গেলেই তার চুলকানি বেড়ে যায়। এমন শিশু পাওয়া যায় কিনা? এই সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা কি করব? সালফার এপ্লাই করব। আবার অনেক সময় যে সমস্ত শিশু বিছানায় প্রস্রাব করে, কি করে? বিছানায় প্রস্রাব করে। এই বিছানায় প্রস্রাব করার ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথির অনেক মেডিসিন আছে। আছে না? আছে কিনা? জি, জি স্যার, হ্যাঁ, বেড ওয়েটিং নামে আ ওয়েটিং। হ্যাঁ, হ্যাঁ, বেড ওয়েটিং, এনিউরেসিস অথবা বেড ওয়েটিং। জি। তো এই ক্ষেত্রে রেপার্টরিতে অনেকগুলো মেডিসিন পাবো। তো তার মধ্যে সিপিয়া আছে, ক্রিওজোট আছে, কোস্টিকাম আছে, নাইট্রিক অ্যাসিড আছে, আছে না? সালফার আছে। জি স্যার। সিনা ক্রিওজোট আছে। শিশুদের ক্ষেত্রে সেনা আছে। তো ক্রিওজোটের শিশুদের ক্ষেত্রে অ্যা ফয়সাল ভাই, তাসলিমা আপা কি সুস্থ হয়েছেন এখন অনেকটা নাকি? স্যার এখন অনেকটা সুস্থ। তারপরে সারাদিন বিকেল দিকতে সুস্থ ছিল, এই ৯টার দিকে আমার সাথে হেল্প করছে কাজে। পরে একটু পরে বলতেছে আমি খুব অসুস্থ, আমার ভালো লাগতেছে না, আবার শুয়ে পড়ছে। জি, জি, ধন্যবাদ আপনাকে। যাই হোক, ক্রিওজোটের শিশুদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, দেখবেন অ্যা শোয়ানোর পরেই সে অসাড়ে প্রস্রাব করতেছে। কাশি দিতে গেলেই সে প্রস্রাব করতে পারে। অথবা স্বপ্ন দেখে যে সে প্রস্রাব করতেছে। স্বপ্ন দেখে সে বাহিরে প্রস্রাব করছে কিন্তু বিছানায় যখন হয়ে যায় তখন জাগ্রত হয়ে তখন ভাবে যে, "আহারে! আমি তো বিছানায় প্রস্রাব করে দিলাম।" স্বপ্ন দেখতেছে যে আমি প্রস্রাব করে বাহিরেই ঝাড়তেছি, হ্যাঁ? কিন্তু যখন প্যান্ট ভিজে গেছে, কাঁথা ভিজে গেছে তখন সে উঠে পড়ে, উঠে পড়ে দেখে যে হ্যাঁ, আসলে বিছানায় প্রস্রাব হয়ে গেছে। এটা কি দেখতে পাওয়া যায় না? তার প্রস্রাবের গন্ধটা বেশ দুর্গন্ধ থাকে এবং ঘুমের ১ম অবস্থায় ফার্স্ট পার্টে ১ম ঘুমেই কিন্তু এরা প্রস্রাব করে দেয়। রাতে যখনই সে ঘুমাতে যায়, ঘুমের ১ম অংশেই হয়তো ঘুমাতে গেল ১ ঘন্টার মধ্যেই ১০ টার সময় ঘুমাতে গেছে, ১১ টার মধ্যে সে প্রস্রাব করে দিবে। তাকে দেখা যায় যে জাগ্রত করা অত্যন্ত কঠিন। ঘুমের এত বেশি ঘুমে এত বেশি বিভোর অবস্থা থাকে, তাকে জাগ্রত করা যায় না। আর প্রস্রাব যেটা বললাম যে অত্যন্ত দুর্গন্ধযুক্ত ভাবে এবং বারবার প্রস্রাব হতে থাকবে। প্রচুর পরিমাণে প্রস্রাব হবে। বিশেষ করে দিনের বেলায় প্রচুর প্রস্রাব হয়। ঠিক আছে? প্রচুর পরিমাণে পানিও পান করে। ঠিক আছে? কিন্তু প্রস্রাব করার সময় মনে হচ্ছে যে অ্যা অল্প হচ্ছে। এমন হয়। তো এই সমস্ত লক্ষণ থাকবে। তার প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত থাকবে এবং স্বপ্নে সে দেখে যে আমি বাহিরে প্রস্রাব করতেছি। এই লক্ষণ থাকলে আমরা কি করব? এবং ঘুমের ১ম অংশে
ঘুমের প্রথম অংশে আপনার পুস্টিকাও খুব চমৎকার একটি মেডিসিন, সেটার আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। আবার কিছু শিশুদের ক্ষেত্রে এমন দেখা যায় যে প্রস্রাব সে বিছানায় করে দিয়েছে, কিন্তু প্রস্রাবের যে গন্ধটা ঘোড়ার প্রস্রাবের মতো গন্ধ। কিসের প্রস্রাবের মতো গন্ধ? ঘোড়ার প্রস্রাবের মতো গন্ধ। এবং প্রস্রাব যখন তার ফ্লোটা বের হচ্ছে পরিমাণে দেখা যায় কখনো কখনো পর্যায়ক্রমে প্রচুর প্রস্রাব হচ্ছে, কখনো কখনো অল্প পরিমাণে তার প্রস্রাব হচ্ছে। যে প্রস্রাব যেটা হয় সেটা ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। প্রস্রাব যখন আসে নাইট্রিক অ্যাসিডের প্রস্রাবটা কেমন মনে হয়? ঠান্ডা আসতেছে মনে হচ্ছে। প্রস্রাবের সাথে ইউরিক অ্যাসিড, ফসফেট, অক্সালিক অ্যাসিড এগুলো কিন্তু মনে থাকে। নাইট্রিক অ্যাসিডের রোগীদের ক্ষেত্রে অক্সালিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড এবং ফসফেট এগুলো কিন্তু মনে হচ্ছে কি থাকে। আবার কখনো কখনো দেখা যায় যে যে কি বলবো তার মুখের কর্নার শীতকাল আসলেই হ্যাঁ কর্নার ফেটে যায়। এই ক্ষতটা সহজে শুকাতে যাচ্ছে না। এবং এই নাইট্রিক অ্যাসিডের শিশুদের ক্ষেত্রে কোথাও যদি ক্ষত হয় অত্যন্ত ডিপ ক্ষত হতে থাকে। ঠিক আছে? এটা সহজে শুকাতে চায় না। বিশেষ করে মুখের কর্নার গুলো ফেটে যাবে। আর অত্যন্ত সে রাগান্বিত থাকবে। অত্যন্ত রাগান্বিত এবং যার প্রতি রাগ হয়েছে, ক্ষোভ হয়েছে সে তাকে কখনো ক্ষমা করতে পারে না। এইভাবে প্রায়ই যদি কেউ বিছানায় প্রস্রাব করে তাহলে আমরা কি করব? নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করব। আবার অভ্যাসগত যে প্রস্রাব শিশুদের ক্ষেত্রে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইকুইজিটাম হাইমেল নামক একটা মেডিসিন আছে। এটাও কিন্তু খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। সেও কিন্তু স্বপ্ন দেখে। তারও তারও বোবায় ধরে। কিসে ধরে? বোবায় ধরে। স্বপ্ন দেখে। যখন দেখা যায় যে সে ইউরিন ত্যাগ করতেছে, যখন সে কি ইউরিন ত্যাগ করতেছে, তখন মনে হয় যে স্বপ্ন ধরেছে অথবা বোবায় ধরেছে। বোবায় ধরার ফলে সে প্রস্রাব করে ফেলতেছে। এটাও কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে? এবং প্রচুর আপনার প্রস্রাবের মধ্যে প্রচুর কিন্তু মিউকাস থাকে। এটা কিন্তু একুইজিটা ভাইবেলের ক্ষেত্রে খুবই চমৎকার অথবা অ্যালবুমিনুরিয়া থাকে। অনবরত প্রস্রাব করার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা দেখতে পারি ইকুইজিটা ভাইবেলের ক্ষেত্রে। ঠিক আছে? কিন্তু প্রস্রাব যেটা হবে মাঝে, মাঝে দেখা যায় যে তার কি হচ্ছে প্রচুর মিউকাস যাচ্ছে, অ্যালবুমিনুরিয়া যাচ্ছে। আবার কখনো, কখনো একবার ক্লিয়ার প্রস্রাব হচ্ছে। এটাও দেখা যায়। আবার কখনো, কখনো লাইট কালারের কি প্রস্রাব হচ্ছে। কিন্তু এগুলো হওয়াতে সে উপশম ফিল করে না। মস্তিষ্কামের রোগীদের ক্ষেত্রেও আমরা দেখি যে ঘুমের ১ম মানে ১ম অবস্থায় ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা সে ঘুমিয়েছে এর মধ্যে সে প্রস্রাব করে দেয়। বেড ওয়েটিং করে। ১ম ঘুমেই। রাত্রে দেখা যায় ১ম ঘুমেই কি প্রস্রাব অনেক সময় ব্লাডারের প্যারালাইসিস এর কারণে এটা হতে পারে। অথবা দেখা যায় যে আপনার রিটেনশন এর কারণে প্রস্রাব হয়ে যেতে পারে। এটা কিন্তু আমরা দেখি। যে সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত স্কুলে যে সমস্ত মেয়েরা অথবা ছেলেরা যায় এরা প্রায়ই দেখা যায় যে প্রস্রাব করতেছে। স্কুলে গেছে অশালীন প্রস্রাব করে দিচ্ছে। হাসি দিলে তার প্রস্রাব হয়ে যাচ্ছে। বমি করতে গেলে তার প্রস্রাব হয়ে যাচ্ছে। কাশি দিতে গেলে তার প্রস্রাব হয়ে যাচ্ছে। নাক যখন ঝাড়তে যায় তখন তার প্রস্রাব হচ্ছে। যখন সে মানে হাসে তখন প্রস্রাব হয়ে যাচ্ছে। হাসি দিলে তার প্রস্রাব হয়ে যাচ্ছে। একটা অসাড় অবস্থা দেখা যায় কোষ্ঠকাঠিন্যের রোগীদের ক্ষেত্রে। এটা দেখতে পারি কিনা? অথবা এমনও হতে পারে যে সার্জিক্যাল অপারেশন এর পরে প্রস্রাব অসাড়ে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা স্টেরিসেক্রিয়ার কথা চিন্তা করতে পারি, কোষ্ঠকাঠিন্যের কথাও আমরা চিন্তা করতে পারি। কিন্তু কোন রোগীদের ক্ষেত্রে এমন দেখতে পারি যে প্রস্রাব ত্যাগের সময় তার ইউরেথ্রাতে অত্যন্ত বার্নিং হচ্ছে। কি হচ্ছে? অত্যন্ত বার্নিং হচ্ছে। কোন শিশুদের ক্ষেত্রে ফোঁটায়, ফোঁটায় প্রস্রাব হয় অথবা ধীরে, ধীরে প্রস্রাব হচ্ছে। আবার অনেক শিশুদের ক্ষেত্রে প্রস্রাব কখন হয়ে যায় সে নিজেই টের পায় না। এমন শিশু আছে না? জি আছে স্যার, কিনা? হ্যাঁ স্যার, প্রচুর পাওয়া আছে। যায়। এমন শিশু আছে। ঠিক আছে? যে ফোঁটায়, ফোঁটায় প্রস্রাব করতেছে। কখন প্রস্রাব অসাড়ে হয়ে যাচ্ছে সে নিজেই বুঝতে পারে না। ঠিক আছে? এই সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা কি করব? কোষ্ঠিকা এপ্লাই করব। দেখা যায় সেই শীতের সময়ে তার এই প্রস্রাবের বেগটা বেড়ে যায়। বিশেষ করে এই যে শীতকাল আসতেছে, এই সময়ে মানে শুষ্ক ঠান্ডায় তার প্রস্রাব বেড়ে যাবে।
কিন্তু অন্য সময় সে ভালো থাকবে। এই ক্ষেত্রে আমরা কি করব? পশ্চিকাম দিব। পশ্চিকামের শিশুদের দেখবেন যে যেমন তার মায়া দয়া আন্তরিকতা ভালো আছে, মানুষের প্রতি দয়া আছে, হ্যাঁ, সিম্প্যাথেটিক হয়, অপরদিকে সে কিন্তু বিদ্রোহ কি ঘোষণা করে। বিদ্রোহ ঘোষণা করে না পশ্চিকাম, বিদ্রোহ জি ঘোষণা করে, স্যার। অত্যন্ত হ্যাঁ। প্রতিবাদ করতে চাই, প্রতিবাদ করবে সে। আবার বেলোডোনাও কিন্তু এই শিশুদের প্রস্রাবের ক্ষেত্রে, বিছানায় প্রস্রাবের ক্ষেত্রে বেলোডোনাও চমৎকার একটি মেডিসিন। দেখবেন যে সমস্ত শিশুরা অসাড়ে হয়তো প্রস্রাব করে দিচ্ছে, প্রচুর পরিমাণে প্রস্রাব করছে, বারবার প্রস্রাব করছে, কিন্তু ঘুমের মধ্যে সে প্রায় দাঁত কাটে, থেকে থেকে দাঁত কাটে, আবার থেকে থেকে কাটে না। এই যে হঠাৎ করে সে দাঁত কাটতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে 10 মিনিট, অনেক শিশু দেখবেন যে ঘুমের মধ্যে বেশ দাঁত কাটতেছে, 10 মিনিট কাটে আবার চলে যায়, 10 মিনিট দাঁত কাটে আবার কিন্তু এটা চলে যায়। এই যে বারবার আসা যাওয়া করতে থাকে, সেই ক্ষেত্রে যদি শিশু বিছানায় প্রস্রাব করে, এই লক্ষণ অনুযায়ী আমরা বেলোডোন অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে। আবার অ্যাপিসিকলও কিন্তু বিছানায় প্রস্রাব করার জন্য খুবই চমৎকার একটি মেডিসিন। তো অ্যাপিসপেলের শিশুরাও কিন্তু রাত্রে প্রস্রাব করে দেয়, সেও কিন্তু কাশি দিতে গেলে অনেক সময় প্রস্রাব করে দেয়। ঠিক আছে। কাশি দিতে গেলে কি আপনার প্রস্রাব করে দেয় না? অনেক সময় অ্যাপিসপেলের প্রস্রাবটা পরিমাণে অল্প হয়, কি হয়, প্রস্রাবটা অল্প হয়। যখনই এই অ্যাপিসের শিশুর প্রস্রাব অল্প পরিমাণে হবে এবং হাই কালার থাকবে, প্রস্রাবের কালারটা হাই কালার থাকবে এবং একটা দুর্গন্ধ আসছে, প্রস্রাব পরিমাণে অল্প হচ্ছে এবং সর্বশেষ প্রস্রাবের ফোঁটা যেটা, এটা অত্যন্ত বার্নিং হচ্ছে। ঠিক আছে। এবং শেষ ফোঁটাটা সবচেয়ে জ্বালা জ্বালাকর হচ্ছে, যন্ত্রণাদায়ক হচ্ছে, প্রস্রাবের সাথে অ্যালবুমিন এড়ে যাচ্ছে। এই সমস্ত শিশুদের ক্ষেত্রে যদি আমরা দেখি তারা নেফ্রাইটিসে সাফার করতেছে, সিস্টাইটিসে সাফার করতেছে, বিশেষ করে নতুন সদ্যজাত শিশুদের ক্ষেত্রে এমন যদি ঘটনা ঘটে, তাহলে আমরা যদি গরম কাতরতা দেখতে পারি। গরম কাতরতা সদ্যজাত শিশুর ক্ষেত্রে কেমনে বুঝবেন? আমি গতকাল না গত পরশুদিন এই কথা বলেছিলাম। সদ্যজাত শিশুর ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে 8-10 বছরের আগে নাকি গরম কাতরতা, শীত কাতরতা এটা বোঝা যায় না। এটা কি ঠিক? না স্যার, ঠিক না। ঠিক না। নো, এটা ঠিক নয়। অনেকে হয়তো বলবেন যে 8-10 বছর আগে কাতরতা বোঝা যায় না। আমি বলছি এটা সে হয়তো অবজার্ভ করতে পারে না, অবজারভেশনের ল্যাকিং আছে। 2 মাসের বাচ্চাকেও গরম কাতর না শীত কাতর, 3 মাসের শিশুকেও এটা বোঝা সম্ভব যখন জানালা দরজা বন্ধ আছে। দুই এক হ্যাঁ, সপ্তাহের বাচ্চাকে বোঝা যাবে স্যার, এক হ্যাঁ, সপ্তাহের সত্যি বাচ্চাকে তাই। বোঝা এক যাবে যে সপ্তাহের শীত বাচ্চাকে না। বোঝা যাবে, yes, এক সপ্তাহের বাচ্চাকে বোঝা যাবে কেমন ভাবে, যখন যখন সে জানালা দরজা ঠান্ডা জানালা জানালা দরজা জানালা দরজা বন্ধ করে হুম, দেওয়া হয়েছে, ঘর অত্যন্ত উত্তপ্ত হয়ে গেছে। ঠিক আছে। এখন এই গরমে সে থাকতে পারতেছে না, সে ঘুমাতেই পারবে না। অ্যাপিসের রোগী ঘুমাতে পারবে? অসম্ভব, না স্যার। ঘুমাতে পারবে না। অস্থির পারবে হয়ে না। যাবে, অস্থির হয়ে যাবে। ঠিক আছে, চিৎকার করে কান্নাকাটি করবে। যেই জানালা খুলে দিয়েছেন দেখবেন ও সারা রাত ভালো ঘুমাচ্ছে। আবার অনেক শিশু দেখা যায় যে আপনার বাতাস আসতেছে, তো বাতাস আসাতে এই শিশু ঘুমাতেই পারবে না রাতে। যদি তার ঠান্ডা সহ্য না হয় সে শীতকাতর হয়ে যায়। সব কথা বলতে বলতে হবে এমন নয়। চোখের ভাষা, মনের ভাষা, তার আচরণ ভঙ্গি, তার গতিবিধি দেখে কিন্তু ওষুধ নির্বাচন করতে হয়। কি বলেন? স্যার অনেক আমাদের আহ শিশু আছে, সুকল্যাণ স্যার, আমাদের সুকল্যাণ স্যার আমরা এসছেন। যখন এমনিতেই গামোছাই দেই, হ্যাঁ জি, জি। জি। স্যার, অনেক শিশু আছে আমরা যখন গামোছাই দেই তখন সে কান্না করে, আর গামোছা দিয়ে আবার ভালো লাগে, এখানেও কাতরতা নেই। আচ্ছা, আচ্ছা, অবশ্যই এখানেও কাতরতা নির্ণয় করা সম্ভব। শুধু তাই নয়, দেখবেন রোগের ক্ষেত্রে এখন অ্যালোপ্যাথিক চিকিৎসায় যেগুলো করা হয়ে থাকে, যদি ছোট বাচ্চা 2 মাসের বাচ্চা নিউমোনিয়া হয়েছে, তো নিউমোনিয়ার ক্ষেত্রে সাধারণত পোলট্রিজ কি করে, এরা ধরে না আপনার রেসপিরেটরি অর্গানে পোলট্রিজ কি গরম করে সেখানে ধারণ করে না? যদি সে গরম কাতর হয় ওটা কি নিতে পারবে? এই পোলট্রিজ কি নিতে পারবে? না স্যার। কি সুকল্যাণ শেষ চলে গেল কেন? ওকে ডাকলাম তাই নাকি? না পারবে না। অন্য না একটা স্যার। ফোন আসছে, ফোন আসছে জি স্যার। হয়তো বা। পজিটিভ ধারণা করে দিবে। হ্যাঁ, না সেটাই আমরা বলছি, হ্যাঁ,
তো অনেক সময় অনেকে ঢাকা হয়তো চলে যায় ইয়ে করে যে না আমি একটু কথা আচ্ছা, বলতে ফোন চাই আছে না। যেহেতু উনি বড় ফোন ডক্টর। আসে, হ্যাঁ বিভিন্ন, হ্যাঁ, ফোন হ্যাঁ আসতে পারে। বিভিন্ন ফোন জি আসে, স্যার, ব্যস্ততা থাকে। জি স্যার, অবশ্যই স্যার। জি, জি। তো সেটা হচ্ছে দেখেন যে অনেক শিশুদের ক্ষেত্রেই দেখা যায় যে নিউমোনিয়া সে আক্রান্ত হয়েছে। কিন্তু গরম সকল নিউমোনিয়ার শিশুকেই তারা গরম পোলটিস দেয়। এতে করে যেই শিশু গরম কাতর সে চিৎকার করে ছটফট করে কান্নাকাটি করতে থাকবে। গরম পোলটিস দিতে পারবে না। অপরদিকে সে যদি শীত কাতর হয়, এই গরম পোলটিস দিলে সে কমফোর্ট ফিল করবে। কোন অর্গানে ঠান্ডা চাই, কোন অর্গানে গরম চাই, এটাও কিন্তু নির্ণয় করা সম্ভব হয়। ঠিক আছে? এনিওয়ে, আবার কিছু, কিছু শিশুদের ক্ষেত্রে আমরা এমন দেখতে পারি তো কিছু, কিছু শিশুদের ক্ষেত্রে আমরা এমনও দেখতে পারি সে দিনে রাত্রে সবসময় প্রস্রাব করে। আছে না? দিনে রাতে সে সবসময় প্রস্রাব করে। কিন্তু যদি তার বয়স এমন ৩ বছর বা ২ বছর এমন দেখি সে বিছানায় প্রস্রাব করতে দিনেও করে রাতেও করে। কিন্তু ইউরেথ্রার মধ্যে একটা কাটিং পেইন হচ্ছে, অথবা ৫ বছরের শিশুর ক্ষেত্রে তার একটা ইরেকশন হচ্ছে, পেইনফুল ইরেকশন হচ্ছে। সে মিষ্টি খায় বেশি। শরীর একেবারে হালকা পাতলা। ঠিক আছে? শরীর মনে হচ্ছে বাতাসের আগে মানে উড়ে যাবে এমন অবস্থা। এখন এই শিশুর যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা খুব বেশি, দিনে রাতে সবসময় প্রস্রাব করে এবং ইউরেথ্রার মধ্যে কাটিং পেইন হচ্ছে এবং তার পেনিসের যে ইরেকশন এতে পেইনফুল হচ্ছে। এই মিষ্টি খাইলে তার প্রস্রাব আরো বেড়ে যাচ্ছে। মিষ্টি খাইলে কি হচ্ছে? প্রস্রাব তার বেড়ে যাচ্ছে এবং প্রস্রাবের শেষ কয়েক ফোঁটা যখন সে শেষ করে, কয়েক ফোঁটা, এই সময় তার কষ্টটা বাড়তেছে। এখন প্রায় দেখা যায় যে হাঁটার সময় সে হাঁটতেছে, হাঁটার সময় তার প্রস্রাব হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি গরম কাতরতার লক্ষণ পাই, মিষ্টি খাওয়ার ইচ্ছা বেশি হয়, এক্ষেত্রে কি মেডিসিন চিকিৎসা করবো আমরা? আর্জেন্টিকাম। আর্জেন্টাইন, জি স্যার। জেনেটিকাম, জেনেটিকাম, জি। অনেক সময় কিছু শিশুদের ক্ষেত্রে দেখবেন যে রাত্রে প্রসব হচ্ছে, কিন্তু কৃমির কারণে তার প্রসব হচ্ছে। কিসের কারণে? কৃমির কারণে প্রসব হচ্ছে। প্রায়ই দেখা যায় যে তার মাথাটা কি আপনার একটু মোটা মোটা, আর হাত পা একটু শীর্ণ, শরীরটাও জীর্ণ শীর্ণ এবং পায়খানা করার সময় মনে হচ্ছে নিচের দিকে না নেমে উপরের দিকে উঠে যাচ্ছে। কৃমির কারণে সে প্রস্রাব করতেছে। প্রস্রাব করতে গেলে প্রস্রাব ঠিক মতো হচ্ছে না, ক্রনিক ইউরেথ্রাইটিস আছে, প্রস্রাবের গন্ধটা অনেক বেশি। ইউরেথ্রা থেকে যে আপনার গন্ধ আসতেছে, প্রস্রাব আসছে, এটার গন্ধ খুব বেশি। অথবা কখনো কখনো দেখা যায় যে এমন ব্লাডি কালারের কি হচ্ছে, ব্লাডি পাস আপনার ইয়ে হচ্ছে ফর্ম, কি ইউরিন থেকে মানে ইউরিনের সাথে আপনার ব্লাডি পাস আসতেছে, রক্তাক্ত পুজ আসতেছে। এই ক্ষেত্রে কি মেডিসিন সিলেকশন করবেন? সালিশিয়া। টেস্টটা আরেকবার শেয়ার করেন স্যার। সাইলেশিয়া, সাইলেশিয়া, ইয়েস, এক্স্যাক্টলি সাইলেশিয়া। এখন যেই সমস্ত শিশু দেখা যায় যে বিছানায় প্রস্রাব করে এবং সে স্ক্রুফিউলাস কনস্টিটিউশনের, কোন কনস্টিটিউশনের? স্ক্রুফিউলাস কনস্টিটিউশনের, একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন প্রকৃতির, প্রস্রাবের সাথে পুজ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে কিছু মিউকাস আসে এবং সে সকল কিছুতেই কড়ি কড়ি একটা ভাব তার মধ্যে, এই শিশুর মধ্যে আমরা দেখতে পারি। এক জায়গায় সে স্থির থাকতে পারে না। মাঝে মাঝে দেখা যায় যে আপনার বায়ু নিঃসরণের সময় অসাড়ে প্রস্রাব হয়ে যাচ্ছে, বায়ু নিঃসরণের সময় অসাড়ে প্রস্রাব হয়ে যাচ্ছে, কাশি দিতে গেলে অসাড়ে প্রস্রাব হয়ে যাচ্ছে এবং কি বলবো, প্রস্রাবের যে চেষ্টা, যে গতি, একটা ইনএফেক্চুয়াল আর্জিং
তার মধ্যে দেখা যাচ্ছে অথবা রিটেনশন হচ্ছে, এই ক্ষেত্রে কি মেডিসিন হবে? অথবা প্রস্রাবদারে চুলকাচ্ছে, অত্যন্ত জ্বালা হচ্ছে ইউরেথ্রার মধ্যে, বিশেষ করে প্রস্রাব ত্যাগের শেষ ফোঁটাটা, ঠিক আছে, বেশ জ্বালাকার মনে হচ্ছে, এই ক্ষেত্রে কি মেডিসিন হবে? স্যার এপিসমিল। না না না, ক্যান্সার অস্টিকাম স্যার। সালফার সালফার সালফার। ও 11টা তো বেজে গেছে। আচ্ছা, আমরা দুটা কেস শেয়ার করি তাহলে। হ্যাঁ স্যার আমাদের মধ্যে ডক্টর শুকুলান স্যার আছেন স্যার। হ্যাঁ, শুক্রবার স্যার এসছেন। জি স্যার, স্যার স্যার কি কেমন করছিলেন? আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। জি স্যার, ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ। শুনছিলাম আপনার কথা, মাঝে মাঝে নেটের ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ, জি। মাঝে মাঝে তো আউট হয়ে গেছি, আবার ঢুকছি। তো তো আমি শুনছিলাম আপনার হাইপার। কথা। জি স্যার, জি স্যার, ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছ থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনবো। আমি দুইটা কেস শেয়ার করব। জি এই স্যার, দুই জি কেসটা, এই দুই কেস এত বেশি কমপ্লিকেটেড। দেখেন, আহ, তো আমাদের নুর ইসলাম ভাই এসছেন। জি স্যার, এসছে স্যার। হ্যাঁ, নুর ইসলাম ভাই, আপনি যে কেসটা পাঠাইছিলেন, আমাদের সাথে আরেকজন স্যার সুনির্মল বিশ্বাস স্যার। সুনির্মল স্যার, আদাব স্যার, কেমন আছেন? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার কেমন আছেন স্যার? ওই চলে যাচ্ছে স্যার, ঠিক আছে। জি স্যার। তো আমি দুইটা কেস শেয়ার করব। আহ, জি ভাই, নুর ইসলাম ভাই, আপনার কেসটা পাঠাইছিলেন, দেখি আমি এখানে। নুর ইসলাম ভাই, এই যে, স্ক্রিনটা কি দেখা যায়? স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, জি স্যার, এটা দেখা যাচ্ছে। এক পেজেই কি ছিল, না দুই পেজে লিখছিলেন নুর ইসলাম ভাই? স্যার ওই প্রথম হিস্ট্রি যে কালেক্ট করছি স্যার, সেটা এক পেজই দেওয়া ছিল। পরেরটা স্যার আপনার কাছে জি, শেয়ার ঠিক আছে, করছিলাম আপনি স্যার। এক পেজের ঘটনা বলেন। এক পেজের ঘটনা বলেন, এক পেজের ঘটনা যতটুকু বলছিলেন ওইটা একটু পড়েন। আর পরের যে ঘটনাগুলো দুপুরে শেয়ার করছেন, ওটা আমি অলরেডি বলেছিলাম যে এই রোগীর মধ্যে এমন কিছু গোপনীয়তা আছে, সেইগুলো রহস্য বের করতে হবে। রহস্য বের করলেই মেডিসিন স্পষ্ট ফুটে উঠবে। জি বলুন, ইতিহাসটা বলুন, আপনি পড়ুন, জি স্যার, তারপরে বলতেছি স্যার। জি জি। স্যার কেসটা ছিল স্যার, রোগীর নাম হচ্ছে নমিতা রানী সরকার, বয়স 32, পেশা গৃহিণী। রোগীর সমস্যাগুলো ছিল স্যার, সেটা হচ্ছে তার প্রথম সন্তান হয়, হওয়ার 7 দিন পরে প্রথম সন্তানটা মারা যায়। দ্বিতীয় সন্তান হয় স্যার, তৃতীয় পরে ছেলে বাচ্চা হয়, ছেলে বাচ্চার বয়স বর্তমানে 17 বছর। এরপরে স্যার বাচ্চা না নেওয়ার জন্য সে প্রতি 3 মাস অন্তর অন্তর ইনজেকশন নিত। ইনজেকশন নেওয়ার পর সে মহিলা ভাই, কথা বোঝা যাচ্ছে না নুর ইসলাম নুর ইসলাম ভাই। স্যার, আপনি লিভ নিয়ে কথা আবার ফেটি হয়ে কথা যায়। ক্লিয়ার আছে না। হ্যাঁ, আপনি লিভ ফেটি নিয়ে হয়ে যখন যাওয়ার আবার পরে স্যার 15 থেকে 17 বছর পরে সে ফ্যাট গুলো অপারেশন করে। অপারেশন স্যার হ্যাঁ, বোঝা মুস্তাফা যাচ্ছে স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি লিভ নিয়ে আবার ঢুকেন। হ্যাঁ হ্যাঁ, লিভ নিয়ে আবার ঢুকেন। স্যার? থ্যাংক ইউ স্যার। ডক্টর নাসির স্যার, আপনি যদি স্যার আপনি তো এই কেসটা পুরোটাই মানে অবজার্ভ করছেন স্যার। এটা যদি আপনি যদি ব্যাখ্যা করতে মানে সংক্ষেপে যদি বলতেন, তাহলে স্যার আরো মানে উনি ইজি কেসটা হতো স্যার। বলুন, উনি কেসটা বলুন, কেসটা বলার পর আদ্যবন্ত বলবো। জি স্যার আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার
এখন প্রথম থেকে বলবো স্যার আবার স্যার? তা আপনি নিজের মতো করে এটা বলেন, গুছায় নিজের মতো করে বলেন, একবারে হুবহু না হলে নিজের মতো করে বলেন ব্যাপারটা। যা যা লিখেছেন তাই বলুন। জি। স্যার ঠিক আছে স্যার। রোগীর নাম স্যার নমিতা রানী সরকার। স্যার রোগীর নাম নমিতা রাজা। এরপর স্যার তার দ্বিতীয় বাচ্চা হয়, দ্বিতীয় বাচ্চা ছেলে বাচ্চা হয়। ছেলে বাচ্চার বর্তমান বয়স 17 বছর। এরপরে স্যার তার বাচ্চা না নেওয়ার জন্য সে মহিলা 3 মাস পর পর ইনজেকশন নিত। ইনজেকশন নেওয়ার পরে সে মহিলা ফেটি হয়ে যায়, মোটা হয়ে যায়। মোটা হয়ে যাওয়ার পরে 15 থেকে 16 বছর পরে তার বাচ্চা নেওয়ার আকাঙ্ক্ষা হয়, কিন্তু বাচ্চা কনসিভ করছে না বিধায় ডাক্তারের মাধ্যমে সে পেটের যে মেদগুলো ছিল, চর্বিগুলো ছিল, সেগুলো অপারেশন করে। অপারেশন করার পরে তার মাসে 2বার করে মিন্স হয়, এবং যখন হাজবেন্ড ওয়াইফ ইন্টারকোর্স করে তখন তার ব্লিডিং হয়। বর্তমানে সে আকাঙ্ক্ষা পোষণ করতেছে তার একটা বাচ্চা দরকার। 5 থেকে 6 মাস পূর্বে সে একটা বাচ্চা ভ্রূণ ভ্রূণে আসে, সেটা 2 থেকে 3 মাস পরে ভ্রূণটা নষ্ট হয়ে যায়। এই হলো তো স্যার বর্তমান সমস্যাগুলো। আমি স্যার যে তার লক্ষণগুলো কালেক্ট করছি সেটা হচ্ছে তার খাদ্যে রুচি কম, মাংস একদম পছন্দ করে না, লবণ অত্যধিক পছন্দ, প্রত্যেকটা খাবারের সাথে সে লবণ খায়, ঠান্ডা পানি তার খুবই পছন্দ। বর্তমানে তার প্রস্রাব হলুদ হচ্ছে, শীত কাতর, ঘাম প্রচুর হয়, ঘামে বালিশ ভিজে যায়, রাতে ঘুমে জ্বর আসে, বোবা ধরে মাঝে মাঝে, বাম কাতে শুতে পছন্দ করে, সর্বদা সে কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়, স্বপ্নে ফল খায়, ফল খেলে পেট ভরে যায়, গ্যাস ফর্ম করে, অল্প পরিশ্রমে খুবই দুর্বল হয়ে যায়, হাঁপিয়ে যায়, অল্পতে কান্না করে, রাগ দীর্ঘস্থায়ী থাকে না, রাগ করলে সান্ত্বনা দিলে রাগ বৃদ্ধি পায়, খোলা জায়গায় প্রস্রাব করা পছন্দ করে না, মাঝে মাঝে তার দাঁত তুলে ফেলার অনুভূতি জাগে, বর্তমানে ইন্টারকোর্স করার সময় সে ব্যথা পায়। এই ছিল স্যার রোগীর লক্ষণগুলো। জি, ধন্যবাদ নুরুল ইসলাম ভাই, ধন্যবাদ। আরেকবার বলুন, আরেকবার মেন সিমটম গুলো বলুন। হ্যাঁ, মেন সিমটমগুলো, হ্যাঁ নুরুল ইসলাম ভাই আবার শেয়ার করুন। স্যার এবার নাসির স্যার বললেই ভালো হয় স্যার, স্যার তো অনেকবার শুনেছে স্যার। ঠিক। হ্যাঁ, আচ্ছা আমি এবার আসি। তো আসলে এই রোগীর যে ইতিহাসটা ছিল, প্রথম যখন সন্তান হয়, তো প্রথম সন্তান এর বয়স যখন 7 দিন, তখন সন্তানটা মারা যায়। তো কি কারণে মারা যায় এটা আমি জিজ্ঞেস করেছিলাম নুরুল ইসলাম ভাইকে, যে উনি ওই সময় বলতে পারেন নাই। পরে আবার নতুন তথ্য নিয়েছিলেন যে হ্যাঁ, এই শিশু সন্তানকে পুরাতন ব্লেড দিয়ে নাকি আহ নাভিটা কাটছে, কাটাতে 3-4 দিন পরেই নাকি তার শরীরটা একটু নীলচে বর্ণের হয়ে যায়। আস্তে আস্তে দেখা যায় যে আপনার টিটেনাসের দিকে আহ, চলে যায়। তো হসপিটালে নেওয়ার পরে তারা বলেছিল না, এই ছেলেকে আর বাঁচানো সম্ভব হবে না। ঠিক আছে? তো যাই হোক, 5-7 দিন পরেই ছেলেটা মারা যায়। এটা ফার্স্ট একটা স্টেজ। এর পরের বছরই আবার সন্তান হয় তাদের। সন্তান হওয়ার পরে এরপর থেকে তারা কন্ট্রাসেপটিভ আপনার যে পদ্ধতি, সেটা তারা নেওয়া শুরু করে। বিশেষ করে ভ্যাকসিন, ইঞ্জেকশন আর কি, 3 মাসান্তর বা 6 মাসান্তর যে সমস্ত ভ্যাকসিন দিয়ে থাকে, এই ভ্যাকসিন বেশ কিছু কত বছর নিয়েছে? এটা 3 বছর নুরুল ইসলাম ভাই। স্যার এটা সন্তান ছেলে হওয়ার পর থেকে কন্টিনিউ নিয়েছে প্রায় 8 থেকে 10 বছর। 8-10 বছর, চমৎকার একটা পয়েন্ট। তো 8-10 বছর সে কি করছে? ভ্যাকসিন নিয়েছে। ভ্যাকসিন নেওয়াতে অত্যন্ত স্থূল হয়ে যায়, মোটা হয়ে যায়। তো এরপরে দেখা যায় যে এই মেদগুলো সে অপারেশন করে এই মেদগুলো কেটে বাদ দিয়ে দেয়। তারপরে দেখা যায় যে তার পরবর্তীতে তারা সন্তান নেওয়ার চেষ্টা করে, আর সন্তান আসতেছে না, গর্ভধারণ করতেছে না। একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে কি বললেন, যে এরপর থেকে তার এই যে ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা, এটা অপারেশনের পর থেকে না? জি স্যার, অপারেশনের পর থেকে তার মাসে 2বার করে মিন্স হয়, আর ইন্টারকোর্সের সময় হ্যাঁ, সে ব্লিডিং হয়। হ্যাঁ, হ্যাঁ, এই হলো মূল সমস্যা। আর সাথে সাথে যে বিষয়গুলো, লবণ খাওয়ার ইচ্ছা, হ্যাঁ, ঠান্ডা লাগা, বা তারপর আপনার কি শীতকাতর, হ্যাঁ, এইগুলো আর কি, প্রচুর ঘাম হয়, এগুলো আসলে এখানে আমাদের
গতদিন ইতিহাস ফলো করে আমি বললাম যে ওনার বৈবাহিক জীবনটা কেমন ছিল এবং কিভাবে সে বিয়ে শাদী করছে। তো পরে জানতে পারলাম যে তার সাথে নাকি দীর্ঘদিন সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। তো দীর্ঘ বছর প্রেম করে বিয়ে করছে। কিন্তু আমি বললাম প্রেমের সম্পর্ক ছিল ঠিক আছে, কিন্তু তাদের সাথে ফিজিক্যাল কোনো কন্ট্যাক্ট হয়েছে কিনা? বললো না, ফিজিক্যাল কন্ট্যাক্ট এই নারীর সাথে বিয়ে হয়েছে এর সাথে হয় নাই, কিন্তু এই ভদ্রলোক অন্য আরো বহু জায়গায় অন্য মেয়েদের সাথে, এক জায়গায় না অনেক জায়গায় বহুগামিতা তার মধ্যে ছিল, সেখানে মেলামেশা করছে। যাকে বিয়ে করেছে, হ্যাঁ, একে দেখা যায় যে তার কাছে সাধু সেজেছে আর কি, কিন্তু দেখা যায় যে অন্য জায়গায় অপকর্ম করছে। তো অপকর্ম যেখানে যেখানে করছে, তো প্রায় সেক্স করার পরে দেখা গেল তার আপনার ওই যে পেনিসে ফুসকুড়ির মতো কিছু দেখা দেয়, হ্যাঁ, বেশ কষ্ট ফিল করে। তো এই ঘটনা কয়েকবার এইভাবে তার ঘটছে। মানে কয়েকবার কত বছর ধরে এভাবে সে সামাল দিচ্ছে। যখন সে বিয়ে শাদী করলো, বিয়ে শাদীর পরেও কিন্তু দেখা গেল স্ত্রীর সাথে মেলামেশা করলেই তার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তার মানে আমি বললাম এখানে কয়েকটা অবজারভেশন আছে। একটা হচ্ছে বিয়ের আগে এই পুরুষ বিভিন্ন জায়গায় অবাধে মেলামেশা করছে, এরপরে সে নিজে আক্রান্ত হয়েছে এবং স্ত্রীর সাথে যখন বেশি হলো, স্ত্রীর সাথে সে বৈধভাবে মেলামেশা করলো, তাকে ওখান থেকে রোগে আক্রান্ত হয়ে স্ত্রী কিন্তু কন্টামিনেটেড হলো। এখান থেকে একটা সাইকোটিক দোষ কিন্তু তাদের মধ্যে তৈরি হলো। এরপরে নতুন করে যোগসূত্র হলো ভ্যাকসিন নেওয়া, নতুন করে যোগসূত্র হলো ভ্যাকসিন নেওয়া। তো এই দুইটা পজিশনের ভিত্তিতে আমি বলি, যদিও রোগী চিন্তা করছে, কিন্তু তার শারীরিক অবস্থা মানসিক অবস্থা দেখে অনেকে বলতেছে এটা সিপিএ হবে, বলছে নো, এটা পজিশনের ভিত্তিতে মেডিসিন সিলেকশন হবে, সেটা হবে থোজা। তো আমি বলেছি থোজা ছাড়া এখানে অন্য কোনো মেডিসিন হতে পারে না। তো এখন কথা হচ্ছে দুই ভাবেই এই দোষটা দূর করা সম্ভব হবে এবং স্বামী স্ত্রী উভয়কেই এই মেডিসিনটি অ্যাপ্লাই করতে হবে। এবং এই পুরুষ যদি কখনো আবার অন্য জায়গায় গমন করে এবং এখানে স্বামী স্ত্রী উভয়কেই চিকিৎসা দিতে থাকি, কখনো এই চিকিৎসায় রোগীকে ভালো করা সম্ভব হবে না। তার কারণ হচ্ছে যেই কারণে রোগটা সৃষ্টি হয়েছে, এই কারণটা থেকে দূরে থাকতে হবে। ওখানে আর ওইভাবে যাওয়ারই সুযোগ নাই। তাকে লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? বহুগামিতা এটা করার সুযোগ নাই। অবশ্যই স্বামী স্ত্রীকে চিকিৎসা 6 মাস বা 1 বছর দেওয়ার পরে, তারপরে এই দোষ মুক্ত হওয়ার পরে তাদের সন্তান নেওয়ার এখন আপনারা শারীরিকভাবে মানসিকভাবে অন্য কোনো দোষারোপ আপনাদের নাই। তো আমরা এক ফার্স্ট মেডিসিন যেটা সিলেকশন করবো সেটা হচ্ছে থোজা, এবং খোঁজার পরে যখন আপনার কাজ না করবে তার কমপ্লিমেন্টারি মেডিসিন চিন্তা করতে পারি, অথবা এই যে অপারেশন হইলো, অপারেশন করার পর থেকে তার 2 বার করে মেন্স হচ্ছে, এই অপারেশন জনিত কুফল আমরা দূর করার চেষ্টা করবো। যাই হোক, একজন দক্ষ ডাক্তারের সান্নিধ্যে থেকে আপনি এই কেসটি হ্যান্ডেলিং করবেন নুর ইসলাম ভাই, এটা আমার পরামর্শ। আর এই কেসের বিষয়ে আপনাদের যদি আর কোনো পরামর্শ থাকে পরামর্শ দিতে পারেন এবং যুক্তি উত্থাপন করতে পারেন। জি, আমাদের সুনির্মল স্যার। হ্যাঁ, জি স্যার। কেসটা মেন্টাল দিক থেকেও আমরা তো কোনো একটা প্রেসক্রিপশনটা মূলত করি 4-5টা পয়েন্টের দিকে। তার ফিজিক্যাল জেনারেটিস, তার মেন্টাল জেনারেটিস, তার এটাই আমরা দেখি যে ফিজিক্যাল জেনেটিক্স, মেন্টাল জেনেটিক্স এটা মেনলি দেখি। এবং অনেক রোগের চিকিৎসা করার ক্ষেত্রে আমরা পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি এগুলো তো অবশ্যই দেখবো, তার পার্সোনাল হিস্ট্রি দেখবো। এক্ষেত্রে কজেশন, মাইজমেটিভ ব্যাকগ্রাউন্ড, কন্টামিনেশন এইগুলোই বেশি যেমন পাওয়া যাচ্ছে, তার সাথে ফিজিক্যাল জেনারেটিক্সেরও কিন্তু অনেকটাই মিল আছে এখানে ফিজিক্যাল জেনারেটিক্সটা। তো যেন লবণ খেতে চাইছে, চিলি পেশেন্ট, শিক্ষা। তোমরা স্বপ্নের মধ্যে আর একটা জিনিস দেখলাম যে সে কিছু খেতে চাইছে, মানে সাইকোটিকের একটা ধর্মই হলো যে তারা স্বপ্নের মধ্যে যেমন আরো কিছু মানুষকে দেখে, কিছু খাবার খায়, কিংবা কোনো মৃত মানুষের সাথে বসবাস করে, তাদের সাথে ডাকে কথা বলা, বা এই জায়গাগুলো, বা বিশেষ করে খাওয়াটাও একটা সাইকোটিকের লক্ষণ।
তো সেখানেও একটা সাইকোটিক পাচ্ছি, প্লাস এখানে যে কন্টামিনেশনটা, এখানে যে কন্টামিনেশনটা ডাইরেক্ট কন্টামিনেশন হাজবেন্ড থেকে, সেটাও অবশ্যই তার মধ্যে রয়েছে। আর যেটা আপনি আমরা হয়তো সহজে যেটা সিলেক্ট করতে পারলাম, সেটা সোজাটা যে ভ্যাকসিনেশনটা, তো এই জায়গাটা তো আমরা কনভার্টেড করলাম যে এটা এই কারণ ভ্যাকসিনেশন যে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কত রকম কি আছে, আদৌ কি ওটা কি ভ্যাকসিনেশন নাকি ওটা ক্ষণস্থায়ী কোনো কন্ট্রাসেপটিভ, সেটাও ভাবতে হবে। এই জায়গাটাতে যেহেতু আপনি একটু লিডিং করে দিলেন ব্যাপারটা যে ভ্যাকসিনেশন করা হয়েছে, এই জায়গাটা যদি না হতো, যদি আমরা না জানতাম যে এই যে যা করেছে এটা কি ক্ষণস্থায়ী বা একটা কন্ট্রাসেপশন আর ভ্যাকসিনেশন, কারণ আজকাল তো এরকম হয়েছে যে ডাইরেক্টলি এরকম বিভিন্ন রকমের বেরিয়েছে কন্ট্রাসেপশন গুলো, এটা না থাকলেও কিন্তু থুজার দিকে গেছে ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এইভাবে যদি পর্যবেক্ষণমূলক আলোচনা, পর্যবেক্ষণমূলক চিন্তা দর্শন থেকে একটু বের হয়ে আসি, তো কেসটা অ্যানালিসিস, যদিও পূর্ণাঙ্গ কেসটা ওইভাবে হয় নাই, আংশিক যে কেসগুলো নেওয়া হয়েছে, তো এই আংশিক কেসের ভিত্তিতেই আমরা এই মেডিসিনের দিকে কি ধাবি করতে পেরেছি। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যেদিন আপনি বলেছেন, তো ওই দিনই কিন্তু আমি একটু ডাউট ছিলাম যে না আসলে তার এই সম্পর্কের যে দিকটা হতে পারে, তার যে স্ত্রী তার সাথে বিয়ের আগে এই ধরনের সম্পর্ক হয়েছে, অথবা সে অন্য কোন নারীর সাথে সম্পর্ক করেছে। দেখেন সে কতটা গোপন প্রিয়, দেখেন কতটা গোপন প্রিয়, সে গোপন করছে। অপরদিকে এখনো পর্যন্ত এই ডক্টর সাহেবের কাছে, নুরুল ইসলাম ভাইয়ের কাছে বলেছেন, আমার স্ত্রী কিন্তু জানে না, ঠিক আছে, জানলে কিন্তু সমস্যা আছে। তো যাই হোক, তো উভয়কে চিকিৎসা দিতে হবে এবং কিছু নিয়ম কানুন আছে, হ্যাঁ এই নিয়ম কানুন ফলো করতে করতে হবে, তা না হলে রোগীকে আরোগ্য করা যাবে না। জি, একটা কেস। তো পরবর্তীতে আমরা এই যে অপারেশন যে কুপন, এটাও যদি তার মধ্যে একটা এনিথিং দ্যাট টার্নস ইন দা ওয়ে ব্যারিয়ার সৃষ্টি করে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ফলো আপে স্ট্যাটিস্টিক্সের কথা চিন্তা করতে পারি। জি, আরেকটি কেস, যেটা জুলিয়া জাফরিন, আমাদের সাথে অত্যন্ত বিজ্ঞ, দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর কিন্তু আমাদের সাথে আছেন। আমরা যে মেডিসিনের কথা বলতেছি এটা কিন্তু সাহস হচ্ছে। সুনির্মল স্যার, আমরা যে মেডিসিনের কথা বলতেছি এটা আমার কাছে মনে হচ্ছে দুঃসাহস। আমাদের সাথে সুকল্যাণ স্যার না আছেন। না স্যার, মিলে গেলে যদি আমরা ফিজিক্যাল জেনেটিক্স, মেন্টাল জেনেটিক্স, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি মিলে যায়, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে ওষুধ কাজ করবে অন্তত। তারপরে আমাকে ফলো আপ তো করতেই হবে। ফলো আপ, আজকে যে মাইজমেটিক ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, যে লেয়ারটা রয়েছে, যে প্যাথোলজিক্যাল স্ট্রেসটা রয়েছে, মেডিসিন দেওয়ার পরে সেটা আবার উপর দিকে উঠে আসবে, তখন আর রকম ওষুধ নিশ্চিত আসবে। তো দেখতে হবে কেসগুলো। তো অ্যাট অল আমাদেরকে তো সাহসের সঙ্গে প্রথমটা তো লড়তে হবে। লড়তে গিয়ে আপনাকে কেমন অস্ত্র, অপোজিট সাইডে অস্ত্রটা কেমন আছে, সেটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। আমি আগে ঢুকি, তার সঙ্গে লড়াই করি, তারপরে আমি বুঝতে পারবো যে যেটা যখন আসবে সে সেইভাবেই চলতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। তো যাই হোক, এই বিষয়ে সুকল্যাণ স্যারের কোনো পরামর্শ আছে কিনা? জি, আমাদের সাথে আরেকজন অভিজ্ঞ ডক্টর আছেন। হ্যাঁ স্যার, আমি একটু কথা বলছি। আসলে আমি যেমন কোনো অভিজ্ঞ ব্যক্তি না, আমাকে এভাবে বললে আমি খুব ফিল করি আর কি। আর সুনির্মল স্যারের সঙ্গে আমার পরিচয় নেই, ওনার সঙ্গে একটু পরিচয়ের দরকার। আমি সেদিন ওনার কথা শুনছিলাম, খুবই ভালো লাগছিল। স্যার আপনাকে নমস্কার। সুনির্মল নমস্কার। স্যারকে বলছি। নমস্কার। স্যার আপনি তো স্যার কোথাও বলেন, এখন দেখি তো আপনার প্রভাষক হিসাবে, মানে কোনো অ্যাপেও তো পড়ান, দু একটা দেখতে পাই। আর আমি এই করোনার সময়তে প্রথম দিকে হোমিও জগৎ বলে একটা অ্যাপ ছিল, এখন ওটা আছে কিন্তু ওটাকে কেউ বলে না। ডক্টর আশরাফুল হক ওটা পরিচালনা করতেন। তখন ওই কয়েক মাস, 5-6 মাস আমি কিছু বলতাম। আসলে আমি বলতাম আমার নিজের জন্য, শেখার জন্য। আমি পড়লে আমার কিছু চর্চা হতো তাই। তারপরে কোনো না কোনো কারণের জন্য আর হয়নি। তো এখনো আপনাদের সঙ্গে থাকি। আপনাদের বাংলাদেশে ফারুকি, ডক্টর ফারুকি এলাহি, তারপরে আপনার আহমেদ শাহ ফারুকি, তারপরে আপনাদের মহসিন জামান স্যার, ইনারা আমার
খুব শ্রদ্ধার মানুষ এবং পরবর্তীকালে অনেক ওনারও বক্তব্য ভালো লাগে যে কিছু লেখাপড়া করেন, এটা বোঝা যায় যে মানুষ দেখলে তো বোঝা যায় যে লেখাপড়া করে কথা বলছে নাকি আন্দাজ করে বলছে। এই জায়গাটা হচ্ছে একটা বড় কথা। তো আমি সেই হিসাবে ডক্টর নাসিরের স্যার আপনার কথা তো শুনি বা দেখুন আপনি ভালো বক্তা হিসাবে বা ভালো ডক্টর। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার। আসলে যেটা শোনা যায় সব তো ঠিক না, তবে আমরা যে নাসির স্যারের বক্তব্য শুনছি, ওনার যে জ্ঞানের গভীরতা এবং ওনার যে পর্যালোচনা, সেটা আমার থেকে অনেক অনেক উঁচে, অনেক উপরে। আমি এখানে আসলে শিক্ষার্থী হিসাবেই আছি ওনার কাছে। এইভাবে বলেন না, এইভাবে বলেন না স্যার। আমি হোমিওপ্যাথির একজন আসলে নর্মাল আসলে একজন স্যার, স্টুডেন্ট স্যার। যাই হোক, আমি কেসটা সম্পর্কে যেটা আপনি বললেন, আসলে ফার্স্ট মেডিসিনটা ঠিকই আছে। আমাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে যে কোনো একটা কেসে ঢোকার আগে আমাদেরকে সেই কেসের বাধাগুলো বা কোনো আবরণ আছে কিনা, এই বিষয়গুলো আমাদের প্রথমে ভাবতে হবে। যেটা ক্যালকিরিয়াকার আলোচনা করার সময় প্রফেসর জর্জ বিতলকাস আলোচনা করছেন খুব সুন্দরভাবে, আপনারা জানেন সবাই। তো এই হিসাবে একটা ব্যাপার গেল। আর ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে, কজেশনটা দেখতে হবে, সবকিছু ঠিক আছে। সবকিছু মিলায় যেটা দিয়ে শুরু করা যাবে। তবে আমার মনে হয়েছে যেটা এই কেসের কোনো একটা অংশে হয়তো থোজা কাজ না করলে এখানে মেডোর একটা বড় অবস্থান আসবে আমার মনে হচ্ছে। মানে কেসটা আসলে ফুল না, আসলে অসমাপ্ত কেসে মন্তব্য করাটা দুঃসাহস, এটা নিঃসন্দেহে বলা যায় আর কি। পূর্ণাঙ্গ কেস হিস্ট্রিটা হওয়া উচিত। যাই হোক, সবসময় হয়ে ওঠে না, পারাও যায় না। আমার কাছে একটু সংযোজন যে আসলে কোনো একটা সময় হয়তো এমনই হতে পারে যে থোজা দেওয়ার পরে কিছুটা কাজ করে ছেড়ে দিল, সেক্ষেত্রে মেডোটা আসার খুব সম্ভাবনা আছে। আর সুনীল স্যার যে কথাটা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আসলে আমরা একটা, মনে করেন একটা গাছ খুঁড়তেছি, তার গোড়াটা আমরা খুঁড়ে আমরা ফেলে দিব তাকে। তা আসলে মাটির নিচে কোথায় শিকড় আছে, কতটা শিকড় আছে, কি পরিমাণ, কতটা শক্ত, সেটা কিন্তু খুঁড়তে খুঁড়তে পাওয়া যাবে। যখন যেটা পাওয়া যাবে তখন ওই শিকড়টা কেটে দিতে হবে। এটা আমি জি এইভাবে স্যার, বুঝি আর কি। ধন্যবাদ তো স্যার। জি ধন্যবাদ। জি জি স্যারের স্যার, মূল্যায়নে জি ধন্যবাদ স্যার আপনাকে। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। জি। তো সেটা হচ্ছে, হ্যাঁ স্যার খুব চমৎকার কথা বলেছেন যে থোজার কমপ্লিমেন্টারি মেডিসিন কিন্তু মেডোরিডাম, এবং থোজার থেকেও গভীর ক্রিয়াশীল মেডিসিন কিন্তু মেডোরিডাম। তো যাই হোক, এক একটা স্তর আসবে, ওই স্তর অনুসারে আমাদের লেয়ার কোনটা আছে, ওই লেয়ার অনুযায়ী মেডিসিনের চিত্র চেঞ্জ হয়ে যাবে। একজন দক্ষ ডাক্তারের কাছ থেকে কখনো লক্ষণ চলে যেতে পারে না। ঠিক আছে? লক্ষণ যেকোনো ভাবে যেকোনো সময়ে তার কাছে ধরা পড়বেই। ঠিক আছে? যাই হোক, তো আমরা আরেকটা কেস, ওই যে জুলিয়া জাফরিন, আপনার কেসটা তো অনেক লম্বা। আপনি মৌখিকভাবে বলতে পারেন, আর আমি কেসটা এখানে শেয়ারও করতে পারি। ঠিক আছে? শেয়ার করব? জি স্যার, করতে পারেন। জি, শেয়ার করছি। কারণ এই কেস শেয়ারের মাধ্যমে আমাদের কিন্তু এক্সপেরিয়েন্স কিন্তু কি বাড়বে। যাই হোক, ওই জুলিয়া, স্যার এটা আমার উপরে আইডিটা দেখতে ওই পাচ্ছি। এই যে 4 পৃষ্ঠার একটা কেস আছে। তো আপনি এখান থেকে মূল সমস্যাগুলো একটু বর্ণনা করেন। জি, 5 স্যার মিনিটের ও মধ্যে। মানে বাচ্চার হ্যাঁ, হ্যাঁ, বাচ্চার মায়ের থ্যালাসেমিয়া ছিল। জন্মের পরে তার সমস্যা হয়েছিল, মানে এমনিতেই খাবারের প্রতি অরুচি, মানে সে যদি দুধ খাইতো, মায়ের দুধ খাইতো, সেটাও তার অজীর্ণ হইতো, বমি হইতো এরকম। মাথার চুল কেটে ফেলার ফলে তার ঠান্ডা লাগতো, বা হচ্ছে একটুতেই ঠান্ডা লাগতো। সে হচ্ছে গরম কাতুর, মানে সবসময় ফ্যানের বাতাস চাই এরকম।
বাইরে যদি মানে কখনো যদি জ্বর সর্দি কাশি এরকম হয় বা কোনো আহ বমি হয় উদরাময় হয় সেক্ষেত্রে সে অস্থিরতা বেশি ফিল করে। আর সে সময় যদি তার বাইরে কোলে করে ধরে নিয়ে বেড়ানো হয় তাহলে সে একটু মানে উপশম বোধ করে বা কান্নাকাটিটা একটু কম হয়। তারপরে যখন এভাবে চলতে থাকে চলতে চলতে মানে সে যখন তার বয়স 18 মাস তখন তার মা মারা যায়। মারা যাওয়ার পরে তার হচ্ছে দেখাশোনা করার জন্য তার ফুফু মানে করে ইনভলভ হয়ে যায়। মানে সে তাকে খাওয়ানো যাইতো না কোনো কিছু, মানে বাড়তি খাবার তো খাওয়ানোই যাইতো না। তো সেটার জন্য তারে হচ্ছে ফিডারে মাধ্যমে খাওয়ানোর জন্য চেষ্টা করানো হয়। সেই ফিডার খাইতে মানে খুব কষ্ট করেই শেখানো হয়েছিল। তো সে ফিডারের প্রতি একটা আসক্ত মানে আম, যখনই কান্না করে বা মানে মায়ের কথা মনে পড়তো তখনই যদি ফিডারটা দেওয়া হতো তাহলে সে মানে এটা ভুলে থাকতো এরকম। আর হচ্ছে মোবাইল ফোনে কিছু দেওয়া হয়েছিল, শিশু কার্ড দেওয়া হয়েছিল, কিছু কার্টুন দেওয়া হয়েছিল। এগুলো দেখতে দেখতে সে ঘুমায় পড়তো বা একটা মানে সে শান্ত থাকতো, একটা ম্যানেজমেন্টে রাখা যাইতো। কিন্তু এই অবস্থা চলতে চলতে এখন তার মানে মানে ওই অবস্থায় 16 মাস বয়সে আবার তার হচ্ছে রিংওয়ার্ম হয়। রিংওয়ার্মটা তার মায়েরও ছিল 16 মাস বয়সে যখন তার বয়স হয় সেই সময় তার মায়ের রিংওয়ার্মটা হয় বুকে হয়, ব্রেস্টেও হয়, নিপেল এরিয়া বাদে। তো বাচ্চার হয় হচ্ছে নাকের গোড়া দিয়ে আর ঠোঁটের চারিদিকে হয় র্যাশ মতো লাল লাল। এটা রিংওয়ার্ম না অবশ্য, এটাতে চুলকাইতো আর হচ্ছে লাল হয়ে থাকতো এরকম। তো ওই অবস্থাটাই মানে ওষুধ খাওয়াইলে কিছুদিন কম থাকে আবার হয়, ওইটাই এখনো হয়। এখন মুখে হয় না, সেটা হয় হচ্ছে কনুইতে হয়, হাঁটুতে হয়, আর হচ্ছে তার স্ক্যাপুলার যে এরিয়াটা ওইখানে হয়। আর জামা কাপড় গায়ে রাখতে চায় না। যদি শীতের ভিতরেও যদি জামা কাপড় পরানো হয় সেটা খুলে ফেলতে চাই এরকম। এখন তার মেইন প্রবলেম হচ্ছে সে হচ্ছে ওই মোবাইল ফোন আর ফিডারের প্রতি একটা মানে এফেক্টেড হয়ে গেছে। সে হচ্ছে ফিডারটাও ছাড়তে পারছে না, এখন বয়স কিন্তু 5 বছর। আহ সে ওই ফিডারটা ছাড়তে পারছে না, যদি তার থেকে ফিডারটা সরাই রাখা হয় সে এত পরিমাণ অস্থিরতা মানে তারে সামলানো খুব মুশকিল হয়ে যায়। ঘুমায় না, কান্নাকাটি করে, অস্থিরতা। মোবাইল ফোনও ওরকম, যদি বাইরে নিয়ে বেড়ানো হয় বা খেলতে দেওয়া হয় তাহলে ওই মোবাইল ফোন বা ফিডারের কথা সে ভুলে থাকে। কিন্তু রুমের ভিতরে যখনই আসে তখনই তার ওইটা দেওয়াই লাগবে, দুইটা জিনিস এরকম। আর জিদ করতে থাকে, প্রচুর পরিমাণে জিদ, মানে যখন যেটা চাইবে মানে মুখের কথা মুখে থাকতেই দেওয়া লাগে। আর তার হচ্ছে তার কিন্তু ওই ছোটবেলায় হচ্ছে 5 মাস বয়স যখন তখন ছিল ইনফেকশন ছিল, ইউরিনারি ইনফেকশন। সেটা আবার অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ানোর ফলে সেটা ঠিক হয়ে যায়। এই ইউরিনারি ইনফেকশনটা তার মায়েরও ছিল ছোটবেলা থেকেই। তো যখন সে জন্ম নেয় তখনও তার মায়ের এই সমস্যাটা ছিল, এই আর কি। আর এখন মেইন প্রবলেমটা মানে আমি যে কারণে স্যারকে বলেছিলাম কেসটা, সেটা হচ্ছে এই মোবাইল ফোন আর হচ্ছে ফিডারের প্রতি যে চাম হয়ে আছে এটা, আর জিদ, আর হচ্ছে তার ফুপুর প্রতি একটা মানে চার্মড হয়ে আছে, সেটা হচ্ছে তার ফুপুর দিকে যদি কেউ তাকায় তাহলে সে মানে বিরক্ত ফিল করে, কান্নাকাটি করে, চিৎকার করে, অস্থিরতা, বা তার সাথে যদি কেউ কথা বলে মানে তার দিকে কনসেন্ট্রেট করতে হবে এরকম মানে চিন্তা ভাবনা তার ভিতরে আসে, যে তার দিকে তাকে আদর করা হচ্ছে না, অন্যদিকে মন দেওয়া হচ্ছে এরকম। আর যখন সে ঘুমাতে যাবে তখন ফুপুকে থাকতেই হবে। ঘুম থেকে উঠে যদি পাশে না পাই তাহলেও সে কান্নাকাটি শুরু করে দিবে। সে কান্নাকাটি থামানো যায় না, 1 ঘন্টার মতো ওরকম কান্না করবে, কেন তুমি পাশে থাকোনি এরকম। আর মানে সে মানে এতটাই হয়েছে
যে সে যদি হচ্ছে তার কাছে না থাকে, মানে সে খাবারও খাবে না এরকম। সারাদিনে যদি না থাকে তাহলে সে সারাদিন না খেয়ে থাকবে, এরকম ভাবে থাকতেছে। এটাই আর কি। আম, আর হচ্ছে তার খাবার দাবারের প্রতি যে এটা, সেটা হচ্ছে সে আইসক্রিম খায়, খুব বেশি আইসক্রিম পছন্দ, মিষ্টি পছন্দ। আর যদি আইসক্রিম দেওয়া না হয় সেক্ষেত্রে সে ফ্রিজের থেকে বরফ খায়। আর হচ্ছে আহ, গরমের সময় গরমের সময় হোক যে কোনো সময় সে মানে গরমটাতে তো বালতির ভিতরে পানি দিবে বা মোটর অন করে পাইপ লাইনের ঠান্ডা পানিটা দিবে, আর বালতির ভিতরে পানি দিয়ে সে তার ভিতরে বসে থাকবে, খেলবে, মানে এটা তার করতে দিতেই হবে এরকম। এটাই আর কি। আর আরেকটা সিমটমস আছে তার ভিতরে, যে হচ্ছে সে সব সময় এমন এমন কথা বলে যেটা বড়দের মতো কথা বলে। আহ, উম, মনে হয় যে বড় লোক, বড় কোনো বয়স্ক লোকে কথা বলতেছে, এরকম ধরনের জ্ঞান ধ্যান ধারণা তার ভিতরে আছে। আর স্মৃতিশক্তিটা খুব প্রখর, সে ছোটবেলার কথাবার্তাও বলতে পারে, বা হচ্ছে যে মানে ইয়েগুলা শিশু পাঠ গুলা দেখেছে সেগুলা কিন্তু সে থ্রোলি মুখস্থ বলতে পারে, একটার পর একটা বলতে পারে, মানে কোথাও কোনো মানে নাই, দাড়িকমা বাদ যায় না। আর যখন কথা বলতে থাকে তখন সে মনে হয় না যে নিঃশ্বাস নেবে, মানে এক নিঃশ্বাসে বলতেই থাকে, এরকম বলতে বলতে থাকে তো বলতে থাকে এরকম। আর এই আর কি। অবশ্য গরমের সময় বেশি সমস্যাটা, ওই স্কিনের সমস্যাটা গরমের সময় হয়। এটা যদি ও প্রচুর পরিমাণে ঘেমে যায় বা গরমে দৌড়াদৌড়ি করে সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়। আর ঠান্ডা কাশিটা ঘাম বসে গিয়েও হয়, আবার আইসক্রিম খাওয়ার ফলেও হয়। এটা আর কি। জি স্যার, সুনির্মল স্যার, আপনি কেসটা যদি মূল্যায়ন করতেন স্যার। এখানে এখানে দেখা যাচ্ছে যে পেশেন্টটা হচ্ছে হট। 1 নম্বর হলো হট পেশেন্ট। আচ্ছা, গেল। 2 নম্বর হচ্ছে তার ভীষণ ইরিটেবিলিটি রয়েছে। আচ্ছা, 3 নম্বর হলো যে সে ঠান্ডা কাশি লাগার তার একটা প্রবণতা, টেন্ডেন্সি অফ কোল্ড। আচ্ছা, 4 নম্বর হলো যে সে একটু প্রিকশাস টাইপের এবং ইন্টেলিজেন্সি বেশি আছে, প্রিকশাস অ্যান্ড ইন্টেলিজেন্সি। আচ্ছা, এবার আইসক্রিম খাওয়া, মিষ্টি খাওয়া, ঠান্ডা খাবার খাওয়া, এইগুলোর মধ্যে আছে আইসক্রিম, মিষ্টি, ঠান্ডা। আচ্ছা, এইগুলো আছে। আর জেদ বেশি, আর পার্টিকুলারলি ও দেখুন, যেটা রয়েছে যে একটা স্কিন ডিজিজের একটা সমস্যা রয়েছে, রিংওয়ার্ম তার মধ্যে রয়েছে, বা স্কিন ডিজিজের নাই বলুক, মানে ওর এখন একটা অ্যালার্জি হোক, একটা স্কিন ডিজিজের সমস্যা আছে, এই জায়গাটাতে আছে। আর আরেকটা জিনিস হলো যেটা আমি বুঝলাম যে এর মধ্যে সিফিলিটিক এবং কিছু টেন্ট কিন্তু মাঠ থেকে পেয়েছে। ওই যে বলছিল যে ইউটিআই মাঠ ছিল, সেখান থেকেও কিছু ইনফেকশন আছে। এবং মাইজমেটিক ব্যাকগ্রাউন্ডে আমার মনে হয়েছে যে পেশেন্টটি টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্ট। এটা আমার নো ডাউট সন্দেহটা এসেছে যে এটা মাইজমেটিক ব্যাকগ্রাউন্ড দেখে টিউবারকুলার সোরা অ্যান্ড সিক্রেটিক এর মধ্যে মিশানো রয়েছে। আর এখানে তার যে আর কিছু রয়েছে, যে সোরারও আছে, যে এক নিঃশ্বাসে কথা বলা, সেই যে একভাবে, কিন্তু তার থেকেও খুব প্রমিনেন্ট যে ব্যাপারগুলো নিতে হবে, যে হার্ট পেশেন্ট 1 নম্বর। তার ছোটবেলা থেকে একটা জিনিস শুনছিলাম যে একদম 18 মাস বয়সে মা মারা গেছে, এই জায়গাগুলোকে ও কিন্তু এখনো ফলো করে, মানে তার মধ্যে যে একটা ডিপ্রেশনের জায়গাটা রয়েছে সেটা একটা আছে। ঠান্ডা খাবার খেতে ভালোবাসে, সেক্ষেত্রে দৃঢ় মিক্স মাইজমের কথাও ভাবতে পারি আমরা পরবর্তীকালে। অর্থাৎ এই পেশেন্টটাকে একটু যদি স্টাডি করা যায়, এখানে ফ্যামিলি হিস্ট্রিতে থ্যালাসিমিয়ার সমস্যা রয়েছে।
খুব ভালো করে মাইন্ড দিয়ে কথাটা একটু শুনবেন। এখানে কিন্তু থ্যালাসেমিয়ার একটা হিস্ট্রি কিন্তু এর মধ্যে লুকানো আছে, নো ডাউট। থ্যালাসেমিয়া আমরা খুব ভালোভাবেই জানি যে থ্যালাসেমিয়া যদি ফ্যামিলি হিস্ট্রিতে যদি আমাদের থ্যালাসেমিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে মেডিসিন গুলো আসে, যে কোনো এরকম ধরনের বেশি সিনজোপেনিয়া বা থ্যালাসেমিয়ার যে ব্যাপারটা আসে, সেইগুলো কিন্তু দেখতে হবে। তো এখানেও একটা মেডিসিন মিক্স নাইজনের কথাও আসছে, নো ডাউট। আমাকে এই পেশেন্টটিকে মনে হয়েছে, যেটা আমি তো এখন আপনার কাছ থেকে ওষুধটা শুনিনি, আমার যেটা মনে হয়েছে যে এই পেশেন্টটি টিউবারকুলার এর পেশেন্ট, এবং এইটা থেকে কতটা যে মিক্স হয়ে গেছে জানি না। কার্সিনোসিন পরে আসবে, নো ডাউট। এবং এই মুহূর্তে ওকে যদি এর আগে কোনো কেউ ট্রিটমেন্ট করেছে কিনা জানি না, তা টিউবারকুলিনাম দিয়ে স্টার্ট করা যেতে পারে, কিন্তু নসর দিয়ে স্টার্টিং করাটা, যদি এর আগে কোনো ওষুধ না দিয়ে থাকে তাহলে টিউবারকুলিনাম দেওয়া যেতে পারে, আর ব্যাসিলিনাম। কিন্তু পেশেন্ট এত হট, সেক্ষেত্রে আমরা তো জানি যে টিউবারকুলিনামের ক্ষেত্রে কেউ কেউ বলছে টিউবারকুলিনাম চিলি পেশেন্ট, ব্যাসিলিনাম হট পেশেন্ট। তো আপনি ব্যাসিলিনাম দিয়েও কিন্তু কেসটাকে আরম্ভ করা যেতে পারে। এই পর্যন্ত। থ্যাংক ইউ। স্যার এখানে আরেকটু বলি স্যার, বাচ্চার কিন্তু থ্যালাসেমিয়া নেগেটিভ আসছে রেজাল্ট টেস্ট রিপোর্টে। জি স্যার, কেসটা মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। সরি, থ্যালাসেমিয়াটা কার? মায়ের ছিল। স্যার ও, মায়ের ছিল, সেটা, হ্যাঁ মায়ের সেটাই তো। ছিল। থ্যালাসেমিয়া রয়েছে ফ্যামিলিতে, যদি এরকম বড় কিছু এরকম থ্যালাসেমিয়ার মতন কোনো সিমটম আসে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে কার্সিনোসিন আসে পরবর্তীকালে। এই মুহূর্তে পেশেন্টটিকে না, দেখুন ফ্যামিলি হিস্ট্রিতে টিনিয়ার একটা হিস্ট্রি রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আর যা যা বলছেন সবগুলো টিউবারকুলার এবং ব্যাসিলিনাম দিয়ে শুরু করা যেতে পারে, নো ডাউট। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কাছ থেকে শুনি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। সেটা হচ্ছে, আমি টিউবারকুলিনামের পক্ষে নই এই জন্য, সেটা হচ্ছে রোগী আবৃত থাকতে চাই না, অনাবৃত থাকতে চাই সবসময়ের জন্যই। সে কি পোশাক পরিচ্ছদ খোলা রাখতে চাই, সে আনকাভারিং ডিজায়ার করে, কাভারিং ডিজায়ার করে না। মা নাই কিন্তু কুবুর সাথে লেগে থাকে, এই যে ক্লিঙ্গিং ইন চিলড্রেন, মাদার চাইল্ড ক্লিংস টু দা মাদার, এখানে আমরা দেখেছি। তো সে অত্যন্ত জেলাসি হয়ে যায় যখন তার কুকুর দিকে তাকাই। সে আইসক্রিম পছন্দ করে, আইসক্রিম না দিলে সে কি করে, ওখান থেকে বরফ ফ্রিজ থেকে বের করে সে খাইতে থাকে। তার মধ্যে অস্থিরতা যেটা, সেখানে আমরা অস্থিরতা, এটা মাইজমেটিক ব্যাকগ্রাউন্ড টিউবারকুলার, এটা ঠিক আছে। তো এখানে উভয় মেডিসিন আছে, আমি যে মেডিসিনটি দিয়েছি। তারপর এক্সেস এনার্জির ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভ চিলড্রেন, অত্যন্ত হাইপার অ্যাক্টিভ, এক্সেস অফ এনার্জি ইন চিলড্রেন। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট একটু ইন্টারাপ্ট করি। আমি সেই জন্যই তো আগে বললাম স্যার, যে এই বাচ্চাটিকে এর আগে কোনো মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে কিনা। আমি যদি তার যদি জেনারেলিটিসটা দেখি, সে মায়ের কাছে থাকতে চাইছে, তার কি জেলাসি টাইপের, তার খুব ইরিটেবল, এবং সে এই জায়গায় যদি ভাবি, এবং বাচ্চা পেশেন্ট, এদিকে যদি ভাবি, সেক্ষেত্রে আরো মেডিসিন আমরা ক্যামোমিলার কথা ভাবতে পারি, আইদার পালসেটিলার কথা ভাবতে পারি, কারণ পালসেটিলার মধ্যেও টিউবারকুলার মাইজোম রয়েছে। সেই হিসেবে আমি বললাম যে যদি মেডিসিনটা কেউ দিয়ে থাকে এবং কাজ করছে না এরকম হয়, সেক্ষেত্রে বলেছি যে টিউবারকুলিনাম। আর একটা কথা স্যার আমি বলি, যে টিউবারকুলিনাম কিন্তু চিলি পেশেন্ট, আর ব্যাসিলিনাম কিন্তু হট পেশেন্ট। অধিকাংশ রাই বলছেন এটা, যে
এটা অনেকের ক্ষেত্রে একটু কন্ট্রোভার্সিয়াল থাকে যে টিউবারকুলিনাম হট পেশেন্ট, ব্যাসিলিনাম চিলি পেশেন্ট, কিন্তু তা নয়। বিভিন্ন বই থেকে দেখলাম যে অথেন্টিক বই থেকে টিউবারকুলিনাম দুটো মাইজমই হতে পারে, কিন্তু টিউবারকুলিনামের কিন্তু চিলির দিকে তার বেশি, ব্যাসিলিনাম তার হটের দিকে বেশি। তা সেই ক্ষেত্রে এখানে আপনি ছোটখাটো মেডিসিন তার হাইপার অ্যাক্টিভিটি বা এইসব দেখে আপনি অন্য মেডিসিন দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি যে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেছেন নিশ্চয়ই সেই ওষুধ ইন্ডিকেটেড হয়েছে, তো সেটা একটু শুনি। না স্যার, এখন দেই নাই স্যার, এখন দেই নাই, এখন দেই নাই। তো কথা হলো আমরা এখানে একটা মেডিসিন চিন্তা আপনি মাথা বলুন, এবার করেছি। অ্যানালিসিস করুন, জি, আপনি জি, অ্যানালিসিস জি, করছেন, করুন। জি, জি স্যার। তো সেটা দেখা গেছে স্যার আপনি রুব্রিক্স যে গুলো একটু শেয়ার করুন স্যার। সে যে রুব্রিক, হ্যাঁ সেটা পরে যে পরে আসছি, পরে আসছি, কোথায় আসছি। তো এরপরে দেখা গেছে এই যে অস্থিরতা শিশুদের ক্ষেত্রে, এটা নিয়েছি। এরপরে আপনার হাইপার অ্যাক্টিভ যে চিলড্রেন, এক্সেস অফ এনার্জি ইন চিলড্রেন, এটা তো নিয়েছি। আইসক্রিম যে ডিজায়ার করে, আইসক্রিম সে না পাইলে সে ফ্রিজ থেকে কি বরফ ইয়ে করে ওইটাই খাইতে থাকে, ঠিক আছে, গরম কাতর, অত্যন্ত গরম কাতর। তো সে শয়নের যে ভঙ্গি, ডান কাতেই সে বেশি শয়ন করে, মাঝে মাঝে সে উপর হয়ে শয়ন করে, উপর হয়ে শয়ন করে, এবং ফ্যানের বাতাস চাই, ফ্যানের বাতাস ছাড়া সে থাকতে পারে না, ফ্যানের বাতাস চাই। তার মুড চেঞ্জেবল, এক এক নতুন নতুন জিনিস চাই, নতুন নতুন জিনিস চাই, একই খেলনা, একই গান, হ্যাঁ। তো তারপরে দেখে একই পোশাক সে পছন্দ করে না। এই যে চেঞ্জেবিলিটি তার মধ্যে আছে, যদিও এটা টিউবারকুলার ডায়াথেসিসের, কিন্তু তার মধ্যে এই যে খামখেয়ালিপনা, এক্সেন্ট্রিসিটি, মিউজিক্যালনেস, হ্যাঁ, ক্যাপ্রিশাসনেস, এটা কিন্তু আমরা শিশুর মধ্যে দেখেছি, এবং ট্রাভেলিং ডিজায়ারও তার মধ্যে আছে। কিন্তু এসোরে পাকা সে, যেই বয়স তার 5 বছর বয়স, কিন্তু সে প্রিকোসিটি অফ চিলড্রেন, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সে 10 বছর বাচ্চার মতো কথা বলে, 15 বছর বাচ্চার মতো কথা বলে, কত বেশি সে মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে, বুড়ো মানুষের মতো কথা বলে। তো এই সমস্ত লক্ষণ অনুযায়ী, আর পিপাসা তার বেশি, এক্সট্রিম এক্সট্রিম থার্স্ট, তাই না? এই লক্ষণটা আপনি বলেছিলেন, থার্স্ট এক্সট্রিম, তাই না জুলি আপু? জি স্যার, ও তো ফিডার খায়, সেই কারণে বলছিলাম, মানে পানি খায়, কিন্তু ওর মানে যখন সে রুমের ভিতরে থাকে তখন কিন্তু বারবার ফিডারে খাবারটা ভরে দিতে হয়, লিকুইডটা। মানে মনে করেন যে এক ফিডার খাওয়া শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পরে আবার দেওয়া লাগবে, এরকম। মানে সেটার কারণে বলছিলাম। আর বারবার পানি খায় বলতে, সে তো পানি ছাড়া কিছু বোঝে না, বুঝছেন? সেটাই সেটাই। পানিতে স্যার, এটা আর কি। জি। আর ঠান্ডা তো পানিটা হলে খুব বেশি ভালো, মানে খেতে ঠান্ডা চাই পানি, এটা। সুন্দর সুন্দর একটা পয়েন্ট বলেছেন, এই দেখেন সুন্দর আরেকটা পয়েন্ট বলেছেন, ঠান্ডা পানি পান করতে চাই। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কোল্ড ওয়াটার, কোল্ড ড্রিঙ্ক ফ্রিজার। তো সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে আমি মেডোনেম দেওয়ার পক্ষে স্যার। ইতিপূর্বে অনেক ডক্টর এই শিশুকে কার্বোভেজ, তারপরে ক্যামোমিলা, হিস্টামোনিয়াম, তারপরে আর কি কি যেন মেডিসিন বলছেন আপনি, কি কি মেডিসিন দিয়েছেন ওরা?